কলেজের ফাজিল ছাত্রগুলো একসাথে বসে আম গাছতলায় আড্ডা দিচ্ছে। মামারা, আজকে একটা খুশির খবর আছে। কি, তোর বিয়ে নাকি? ধুর হালার পথ, আর বলবোই না। আরে মামা, রাগ না করে ফটাফট বলে ফেল দেখি। আজকে বেটা কলেজে নতুন ম্যাম আসবে। কি কস মামা? আলিফ একটু লচু টাইপের আর কি। টাকলুর ভাতিজি বিদেশ থেকে নাকি পড়ালেখা শেষ করেছে, দেখতে নাকি হেব্বি ঝাক্কাস। টাকলু মানে আমাদের কলেজের প্রিন্সিপাল, আর মাথায় চুল নাই, তাই মজা করে টাকলু বলে ডাকি, এই আর কি। তাহলে তো দেখতেই হয়। শুনেছি যেই রাগী সাথে আবার গুন্ডি। তুই কিভাবে জানলি? আরে বেটা, টাকলুর মেয়ে সাদিয়া আজ পথে দেখা হওয়ার সময় বলেছিল। জাকিরকে খবর লাগা। আরে ও মনে হয় আসবে না, কাল এত রাত পর্যন্ত চুরি করছিস, তাই বলেছে আজ আসবে না। চুরি করেছি মানে একটার এটিএম থেকে টাকা হ্যাক করেছি আর কি। আরে বল নতুন ম্যাম আসবে, একটু খেলা দেখতে হবে, তাহলেই আসবে। খেলা মানে বুঝতেছেন না? আসলে এদের কাজ হলো টিচারদের বিভিন্নভাবে হেনস্থা করা। নতুন টিচার হলে কথাই নেই। তারপর ইয়াসিন জাকিরের নাম্বারে ফোন দেয়। এদিকে আমি রাতে দেরি করার কারণে আচ্ছা মতো ঘুম দিচ্ছি, তখনই ফোনটা বেজে ওঠে। কাঁচা ঘুমটা ভেঙে যায় ফোনের শব্দে। ধুর, রাগে মেজাজটা 34। ফোনটা রিসিভ করে দেখি ইয়াসিন ঘুমো ঘুমো চোখে বলতে লাগে, শালার পথ, কাল কি বলছি আজ কলেজে যাব না, তা ফোন দিলি কেন? আরে মামা, রাগ করিস না। তারপর ইয়াসিন সব খুলে বলে। ইয়াসিনের কথা শুনে ঘুম উড়ে গেল, লাফ মেরে উঠে গেলাম। নতুন ম্যাম বলে কথা, ফোন কেটে দিয়ে ডেবিল হাসি দিলাম। তারপর ফ্রেশ হতে যাই। ও ভুলে গেলাম আপনাদের পরিচয় দিতে। এবারের মতো আপনাদের মাঝে চলে এলাম নতুন গল্প নিয়ে। আমি জাকির হাসান, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। বাবা মায়ের বড় ফাজিল এক পিচ্ছি পোলা। বাবা টপ বিজনেসম্যান, হাসান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। মা গৃহিণী। একটা ছোট বোন আছে, নাম তিশা, এবার ক্লাস 5-এ পড়ে। এই নিয়ে আমাদের হ্যাপি পরিবার। আর আমাদের বন্ধুত্বে তো দেখলেনি, একটা কলেজের মতো। পাশাপাশি সাইবার জগৎ নিয়ে মোটামুটি সবারই জ্ঞান আছে, বলতে পারেন ছোটোখাটো হ্যাকার আর কি। যাই হোক, এসব গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন। এই দেখেন, আপনাদের পরিচয় দিতে দিতে ফ্রেশ হয়ে নিলাম। নিচে গিয়ে দেখি সবাই খাবারের টেবিলে। আমাকে দেখে আম্মু বলতে লাগে, কি রে, আজকে না বললি না ডাক দিতে, কলেজে যাবি না? বলছি, এখন বকবক না করে তাড়াতাড়ি খাবার দাও, দেরি হয়ে যাচ্ছে। তখনই তিশা বলে উঠল, দেখো আম্মু, কোনো আকাম মনে হয় করতে যাচ্ছে না, এত তাড়াতাড়ি কলেজে যায়। দেখেছেন কত বড় চালাক, কিভাবে মনের কথা বলে দেয়। এমন একটা চড় দেব যে উড়ে গিয়ে তোর আব্বুর কোলে গিয়ে পড়বি। আমার কথা শুনে তো আব্বু রেগে মেগে আগুন। হারামজাদা, তুই আমার মেয়েকে মারবি? বলেই হাত ওঠাতে আম্মু বলল, তোমাদের আজ এটা বক বক পরে করবে, আগে খেয়ে নাও। তারপর খেয়ে দিয়ে সাইকেলটা নিয়ে ছুটলাম কলেজের দিকে। কি ভেবেছেন টপ বিজনেসম্যানের ছেলে হয়েও সাইকেল চালায় কিভাবে? আসলে যখন মন চায় সাইকেল, তখন গাড়ি ছাড়া এটা দিয়ে যায়। তবুও কম দামি সাইকেল না, ব্র্যান্ডেরই। যাই হোক, জোরে জোরে চালাতে লাগলাম, বেশি সময় নেই। হঠাৎ সামনে দেখি একটা মেয়ে। খাইছে রে, ব্রেক কষার আগেই থুম করে লাগিয়ে দিলাম, হবাস করে পড়ে গেলাম। মেয়েটা কিছুটা দূরে গিয়ে পড়লো। আমি তাড়াতাড়ি উঠে এলাম। মেয়েটা বলতে লাগে, ও মা গো, কোন অ্যানাকোন্ডা রে, আমার কোমরটা গেল রে, ইস কি ব্যথা। এই হারামজাদা, সামনে আয় খালি। মেয়েটার কণ্ঠস্বর শুনে ওর দিকে তাকাই। ওয়াও, কি সুন্দর, একদম বিদেশি লাগছে। একদিনে তাকিয়ে আছি, মেয়েটা এসে ঠাস করে একটা ধাক্কা দিল। ধাক্কা খেয়ে পড়ে যাই। এই শালা, জীবনে মেয়ে মানুষ দেখিস না, একে তো ধাক্কা মেরে ফেলে দিলি, তাও আবার হ্যাবলার চেয়ে আছিস। আজকে তোর ভাগ্য ভালো, চাকরির প্রথম দিন, তোকে কিছু করলাম না, নেক্সট টাইম তোকে পেলে না আছাড় বলবো। বলেই হন হন করে চলে যায়। এদিকে আমি হাবলার মধ্যে বসে আছি। শালি, আমাকে আচার বানাবি তাই না? তোকে দেখ কি করি। তারপর উঠে সব ঠিকঠাক করে কলেজে চলে আসি। এসে দেখি আরামিগুলো আম গাছ তলে। আমিও সাইকেলটা বার করে চলে আসি ওদের কাছে। আমি আসে সাব্বির বলল, মামা, প্রিন্সিপাল আমাদের দায়িত্ব দিয়েছে নতুন ম্যামকে বরণ করার জন্য, বিশেষ করে তুই। আসলে আমরা শুধু ফাজলামি করি না, পড়াশোনা তো এগিয়ে, কলেজের টপার আর কি। প্রিন্সিপাল আমাদের অনেক আদর করে, আব্বুর নাকি বন্ধু। যাই হোক, সবাই ফুল টুল নিয়ে চলে আসি। নতুন ম্যাম বলে কথা। সবাই কলেজের গেটের কাছে আসলাম। দেখি একটা কালো প্রাইভেট কার আসে।
গেটের কাছে এসে থামলো। গাড়ি থেকে একটা মেয়ে বের হয়ে আসলো। মেয়েটাকে দেখে অবাক, এ আর কেউ না, রাস্তায় ধাক্কা লাগা সেই মেয়েটি। মনে মনে ভয় হতে লাগলো, এখন না জানি কি বলে। ম্যাডাম আমাকে দেখে রাগীভাবে আমার দিকে তাকায়। মাথাটা নিচু করে ফুলের তোড়াটা দিয়ে স্বাগতম জানালাম। ম্যাম কিছু না বলেই মুখটা ভেঙচি মেরে চলে আসে। আমি চিন্তা করতে লাগলাম, তাহলে এটাই কি আমাদের ম্যাডাম? তখনই আলিফ বলে উঠল, কি রে মামা, ক্রাশ খাইছস নাকি? ধুর, আর কোনো মেয়ে পেলি না? এত চেতিস না, যেভাবে ম্যাডামের কথা ভাবছো মনে হয় প্রেমে পড়ে গেছো। ধুর বেটা, আগে কথাটা তো শুনবি, তারপর ওদের সব কাহিনী খুলে পড়ি। তখন সাব্বির বলে, তাহলে মামা এই কাহিনী? ভয় পাস না, আমাদের তো ম্যাডাম চিনে না, এমন খেলা দেখাবো না, শায়েস্তা হয়ে যাবে। চল ক্লাসে যাই। চল। তারপর সবাই ক্লাসে চলে আসলাম। ঘন্টা পড়তেই প্রিন্সিপাল স্যার আসলো, সাথে ম্যাডামও। ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো আমাদের ইংরেজি শিক্ষক রিটায়ার্ড হওয়ার কারণে নতুন শিক্ষক নিয়োগ দেওয়ার কথা। জাকিয়া আজ থেকে তোমাদের ক্লাস করাবে। ম্যাডামকে দেখিয়ে, তোমরা ম্যাডামের সাথে কোনো ফাইজলামি করবা না। আমি এখন আসি। এই জাকিয়া সবার সাথে তুই পরিচিত হয়ে নে। বলেই প্রিন্সিপাল চলে যায়। তখন আলিফ পেছন থেকে খোঁচা দিয়ে বলল, মামা তোর নামের সাথে তো পড়েই ঝাক্কাস। জাকির, হয়েছে কাম। ভালো হবে না বলে দিলাম। তখনই ম্যাডাম বলতে শুরু করে, হাই, কেমন আছো তোমরা সবাই? ম্যাম, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আজ তো আমার প্রথম দিন, কাউকে চিনি না। চলো আগে পরিচিত হয়ে নিই, তারপরে ক্লাস করি। তখন ম্যাডাম ফার্স্ট বেঞ্চেকে পরিচয় দিতে বলল। এই যে, তোমার থেকে শুরু করো। আমাকে দেখিয়ে। নাম কি আর বাসা কোথায়? তারপর আমি দাঁড়ালাম। ম্যাম, আমি জাকির হাসান, বাসা কলেজের পাশেই। ম্যাডাম মনে মনে বলল, এই বদমাইশটার নাম দেখে আমার সাথে মিল। আজকে তুই আমাকে অ্যাক্সিডেন্ট করেছিস, তোকে তো আমি দেখে নিব। বসো। এভাবে সবাই পরিচয় দিল। তারপর ম্যাডাম বলতে শুরু করে, শুনলাম তোমাদের এই ক্লাসে নাকি ফাজিল কয়েকটা ছাত্র আছে, পুরো কলেজ মাথায় নিয়ে নাচে। এই কথা শোনার পর দেখি সব ছাত্রছাত্রী আমাদের চারজনের দিকে তাকায়। আমাদের কারো মুখে কোনো কথা নেই, একে অপরের দিকে চেয়ে আছি। ম্যাডাম ব্যাপারটা বুঝতে পারলো। তারপর বলল, যাই হোক না কেন, আজ থেকে কলেজে কোনো ফাইজলামি চলবে না। ক্লাস বাদ দিয়ে বাইরে আড্ডা দেওয়া যাবে না, কোনো মারামারি চলবে না, কেমন? তখন সাব্বির বলে উঠল, ম্যাডাম, এসব বলার জন্য প্রিন্সিপাল আছে, আপনি কেন বলছেন? এই বেদব, টিচারদের সম্মান দিয়ে কথা বলবি, না হলে কি করবেন ম্যাম? তখনই ম্যাডাম আলিফকে ঠাস ঠাস করে চড় মারল। পুরো ক্লাস নীরব হয়ে যায়, কেননা এই প্রথম আমাদের গ্যাংয়ের কাউকে কোনো শিক্ষক অকারণে মেরেছে। আলিফ বেচারা তো গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তোদের সাহস কত বড়, আমার মুখের উপরে কথা বলিস? আজ থেকে একদম ভদ্র হয়ে চলবি। এরপর থেকে যদি কোনো তোদের অন্যায় দেখি না, সোজা চাচুকে বলে টিসি ধরিয়ে দেবো, মনে থাকে যেন। বলেই ম্যাডাম ক্লাস করাতে থাকে। এদিকে আমি রাগে ফুঁসে থাকি। ম্যাডাম বাড়াবাড়ি একটু বেশি করে ফেলেছে। সামান্য কথার জন্য গায়ে হাত তোলা। আমাকে চুপ করে বসে থাকে দেখে পাশের বেঞ্চ থেকে রিয়া বলল, কিরে, ম্যামের ক্রাশ খাইছিস নাকি? তোদের এত কিছু বললো, কিচ্ছু করলি না? রিয়ার কথা শুনে ওর দিকে ফিরে একটা মুচকি হাসি দিলাম। তারপর চেয়ে দেখি ম্যাডাম বোর্ডে কি জানি লিখছে। এটাই সুযোগ। আস্তে আস্তে ব্যাগে হাত দিয়ে রবারে সাপটা বের করলাম। সবাই তো আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে, কি করছি আমি। তারপর সাপটা ম্যাডামের দিকে ছুঁড়ে মারলাম। ম্যাডাম নিচের দিকে তাকাতেই ওমাকে বলে এক চিৎকার দিয়ে ক্লাস থেকে বের হয়ে যায়, সোজা প্রিন্সিপাল স্যারের রুমে চলে যায়। কিরে জাকিয়া, কি হয়েছে? এভাবে দৌড়াচ্ছিস কেন? চাচু, রুমের ভিতরে সাপ। ক্লাস করাচ্ছি, হঠাৎ নিচে চেয়ে দেখি একটা সাপ। ভয়ে ভয়ে বলতে লাগলো, আরে ক্লাসে সাপ কোথা থেকে আসবে? নিশ্চয় এটা ওই বদমাশগুলোর কাজ। বদমাইশ মানে? আরে তখন না বললাম। আচ্ছা, তুই কি ওদের কিছু বলছিস নাকি? একটাকে চট দিছি। আরে চাচু, তুমি জানো না, এক একটা বেদবের মতো। ওদের একটু মেনে চলবি। আসলে ওরা একটু ফাজিল হলে অনেক ভালো। কলেজের নাম কখনো খারাপ করেনি, একটু ছেলে মানুষই আর কি। ইম্পসিবল চাচু, আমি সবটাকে দেখে নেব। এই জাকিয়াকে এখনো তারা চেনে না। বলেই স্যারের রুম থেকে হনহন করে চলে যায়। এদিকে স্যার মনে মনে ভাবে, কোন ঝামেলায় ফাঁসলাম রে। ভাতিজিটাও এক কথার মেয়ে, কি করি এখন? আল্লাহই জানে কলেজে কি হয় এখন। না, ফাজিলগুলোরই বোঝাতে হবে। এদিকে তো ক্লাসে হাসতে হাসতে সবাই গড়াগড়ি খাচ্ছে। কেমনে মামা? ভাবছিলাম আজ থেকে আমরা শেষ। বেটা, কি বলেছিলি খেলা দেখাতে হবে, সেটা ভুলে যায়নি।
এই চল, আর ক্লাস করবো না, মিশনটা কমপ্লিট করি। চল। এখন যেহেতু ক্লাস করব না, চল মিশনে যাই। আচ্ছা চল। কি বোঝেন নাই কিসের মিশন তা খুলে বলি। আসলে আমরা সাজেকে ঘুরতে যাওয়ার জন্য একটা ট্যুর এজেন্সির কাছে টাকা জমা দেই, বাট শালা আমাদের টাকা মেরে দেয়। তাই কালকে রাতে ওর এটিএম থেকে টাকা হ্যাক করেছিলাম। আজ যাব ওকে একটু কেলিয়ে আসতে, এই আর কি। শালার পথে কত বড় সাহস, চোরের উপর বাটপারি করে। বলতে বলতে সাব্বিরের বাসায় চলে যায়। ওর বাসাটা ফাঁকা আর কি। ওর বাবা মা দুজনেই ব্যবসার কাজে বিদেশে থাকে, মাঝে মাঝে আসে। সাব্বির আমাদের সাথে হ্যাকিং করতে ভালোবাসে, তাই বেশি ওর মা বাবার কাছে যায় না। এখানেই কলেজে ভর্তি হয়েছে। যাই হোক, সবাই মিলে সাব্বিরের বাসার আন্ডারগ্রাউন্ড রুমে ঢুকলাম। চারদিকে ছোটোখাটো ল্যাপটপ কম্পিউটারে ভরপুর। কেউ জানে না এখানে এমন একটা রুম আছে। ঘরটা ঘুরঘুটে অন্ধকার। 4টা বড় সুপার কম্পিউটার। এগুলো কিনতে অনেক টাকা খরচ হয়েছিল। ভাববেন না আবার মানুষের টাকা হ্যাক করে এগুলো কিনেছি। এসিসিতে A+ পেতে হয়েছিল। আব্বু বলেছিল A+ পেলে যা চাইবো তাই দেবে। এভাবে আমি একটা কিনেছিলাম, বাকিগুলো সাব্বির, আলিফ, ইয়াসিন কিনেছিল। ওরা টাকা একটু বেশি খরচ করে, তাই চাওয়া মাত্রই বাবা মা কিনে দিয়েছিল। সে যাই হোক, ব্যাগ থেকে ল্যাপটপ বের করি। এই ল্যাপটপে এজেন্সির মালিকের সব তথ্য রেখেছিলাম। এখন শুধু ওর নাম্বার ট্যাগ করে লোকেশন বের করব। ল্যাপটপটা আমার সুপার কম্পিউটারে যোগ দিলাম। সাথে সাথে ইয়াসিন লোকেশন ট্যাগিং করার কাজে লেগে পড়ে, আর আমরা 3 জন একটা আলাদা কাজে লেগে পড়ি। এটা বানাতে পারলে মোটামুটি হ্যাকিং জগতে কেউ টেক্কা দেওয়ার সাহস পাবে না। কি জিনিস গল্পের সাথে থাকতেই জেনে যাবেন। বলে রাখি, পাইথন প্রোগ্রামিং, কালিনার্স, টোর ব্রাউজার ইত্যাদি দিয়ে মূলত হ্যাকিং করে ডার্ক ওয়েবের মাঝে মধ্যে ঢুকি। সবসময় ঢোকা হয় না, কারণ এখনও আমরা প্রফেশনাল হ্যাকারও উঠতে পারিনি। এই যন্ত্রটা বানিয়ে ফেললে হ্যাকিং করা আমাদের জন্য ইজি হয়ে যাবে। সে যাই হোক, কয়েক মিনিটের ভেতর ইয়াসিন ওর লোকেশন বের করলো। তারপর সকলের মুখোশ পরে নিলাম, চিনে ফেললে সমস্যা হবে, তাই আর কি। সবাই প্রয়োজনীয় জিনিস নিয়ে ঘর থেকে বের হই। সাব্বিরের ঘরের সামনে দেখি পিকো ভাইয়া হাজির। ভাইয়া মানে ওই গাড়িটা মেশিন দিয়ে বানানো, রোবোটিক্সের মতো আর কি। অটো ড্রাইভিং করে, সাথে আরও কিছু সিস্টেমও আছে। সাব্বিরের iPhone 16 Pro Max দিয়ে নিয়ন্ত্রণ করি। সাব্বিরের জন্মদিনে নাকি ওটোর বাবা জার্মান থেকে গিফট হিসেবে এনেছিল। দাম প্রায় কয়েক কোটি হবে। আমরা যেতে দরজা আপনা আপনি খুলে দিল। সবাই ভেতরে বসে গেলাম। আমরা আসতেই, হাই পঞ্চপাণ্ডব, কি মনে করে আমার স্মরণ করা হয়েছে? হাই কিকো, এক লোকেশনে যেতে হবে। রোবোটিক্সের মতো, তাই কথা বলতে পারে। আমাদের 4 জনের মুখে ফেস, চোখে রেটিনা আর আঙ্গুলের ছাপে ডাটাকে অ্যালগোরিদম করে কিকোর মাইক্রোচিপটের ভেতর সেট আপ করায়। ও শুধু আমাদেরকে চেনে। অর্ডার করো বন্ধুরা। তখনই সাব্বির ওর আইফোন থেকে লোকেশনটা জানিয়ে দেয়। শাসা করে একখান টান দেয়। কিছুক্ষণ পরে দেখি একটা বাড়ির সামনে এসে দাঁড়ায়। কিকো জোরে জোরে সাইরেন বাজিয়ে দেয়। জোরে শব্দ করার কারণে ট্যুর এজেন্সির মালিক ঘর থেকে বের হয়ে আসে। রাগে গাড়ির দিকে তেড়ে আসে। আসতেই ওকে গাড়ির ভিতর ভরে নিলাম। একটা জঙ্গলে নিয়ে আসি। অনেক খাতির যত্ন করে ছেড়ে দেই। বলে আসি আর কখনো এমন করলে পুলিশে দিমু। বেচারা আমাদের গেট আপ দেখে ভয়ে অবস্থায় যায় অবস্থা। তারপর সবাই বাড়ির দিকে চলে আসি। সাব্বিরের বাড়ি থেকে সাইকেল নিয়ে সোজা নিজের বাড়ির দিকে রওনা দিই। সোজা বাড়ি চলে আসি। এসে দেখি আব্বু বাড়িতে। মনে মনে ভাবি, খাইছে রে, প্রিন্সিপাল স্যার আব্বুকে সব বলে দিয়েছে নাকি। দরজার সামনে যেতেই আব্বু বলতে লাগে, কিরে, আজ কলেজে কিছু হয়েছে নাকি? আরে না, তুমি জানো না আমি কত ভদ্রপোলা। আমি কোনো ঝামেলায় থাকি না। হারামজাদা কোনো ঝামেলায় জড়ায় না। কলেজের সাপ নিয়ে যাওয়া বলে লাঠি নিয়ে তেড়ে আসে। অবস্থা সিরিয়াস দেখছি। আম্মু গো, কই তুমি, বাজাও, তোমার পোলাডারে হিটলার বাপটা মারতে আসছে বলে আমার পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। সরো তুমি, ওকে আজকে হাড্ডি ভাঙবো। তোমার কত বড় সাহস, আমার কলিজারে আমার সামনে হাড্ডি ভাঙবো বলো? আম্মুর রাগ দেখে আব্বু তো শেষ। তুমি জানো আজও কি করছে? রায়হান আমাকে ফোন দিয়ে সব বলছে। রায়হান মানে প্রিন্সিপাল আজকে কলেজে সাপ নিয়ে গিয়ে নতুন ম্যাডামকে ভয় দেখাইছে। এই জন্যে তুমি অফিস থেকে চলে আসবে। একটু আধটু দুষ্টুমি করছে, সমস্যা কি? ছেলেটা তো এখনো বড় হয়নি, ছেলে মানুষই একটু থাকবেই।
বলেই আমার কপালে একটা আদর করে দিয়ে বলে, যা বাপজান, গিয়ে ফ্রেশ হয়ে আয়, অনেক ক্ষুধা লাগছে তোর। ওকে মাই গুলুমুলু আম্মু। মা, তুমি আমার বেস্ট মা। আর বাপটা একটা হিটলারই বলে। এখান থেকে যাওয়ার তারপর আমি চলে আসি। তোমার জন্যে আজও দিন দিনও ফাজিল হচ্ছে। আরে রাগ করো না, বড় হলে সব ছেড়ে দিবে। রাখো তোমার ছোট, অনার্সে পড়ে এখনও নাকি ছোট। অনার্সে পড়ার সময় তো আমি বিয়েই করেছিলাম। কাকে? আরে কুল কুল, তোমাকেই তো। কেন মনে নেই নাকি আমাদের রিলেশনের কথা? জেনে যায়, তারপর অনার্সে থাকতেই। দূর, রাখো তোমার আজাইরা কথা। আচ্ছা, ও তো একটু ফাজিল টাইপের, এখন যদি বিয়ে করিয়ে দিই? আমিও ওটা ভাবছি, একটা বিয়ে করিয়ে দিলে আমার মতো প্যারা খেয়ে ঠিক হয়ে যাবে। প্যারা খেয়ে মানে? এই দাঁড়াও বলছি। আব্বু মনে মনে বলে, ধুর, কি থেকে বলে ফেলেছি। বলেই এক ধরে অফিসে। এদিকে আমি মনে মনে ভাবি, শালা টাকলো, তোমাকে দেখো কি করি। আলিফের কাছে ফোন দিলাম। কি রে হালার পথ, খবর কি? দোস্ত, এই টাকলুটারে আমি ছাড়বো না। আমার সব জেনে গেছে আর ঝাড়ু দিয়ে আচ্ছা মতো দিছে। কি কস মামা, আমারও সেম অবস্থা, এর জন্যই তোকে ফোন দিছি। সাব্বিরকে কেউ খবর দে। ইয়াসিন আঙ্কেল আচ্ছা মতো দিছে। খাড়া, আমি সাব্বিরকে বলি। রাতে অ্যাটাক হবে টাকলুর বাড়িতে। হুম। কি ভাবছেন অ্যাটাক মানে টাকা পয়সা মারবো? আরে না, প্রিন্সিপালের বাড়িতে কয়েকটা ডাব গাছ আছে, ডাবের পানিগুলো হেভি মিষ্টি। স্যারের প্রতি রেগে গেলে এভাবে অ্যাটাক করি আর কি। তারপর খেয়ে দিয়ে ঘুম দেই। বিকেলে ঘুম ভেঙে যায় তিশার জ্বালানোর কারণে। রেগে ঘুম থেকে উঠে গেলাম। এই পেতনি, তুই ঘুম ভাঙলি কেন? ভাইয়া তুই জানিস না বিকেলে আমি কি করি? জানি তো। বোন রাগ দেখাইস না। কখন স্কুল থেকে আসলি? দেখেছেন কত বড় গুণটি, ও তো আমাকেই রাগ দেখায়। এই তো কিছুক্ষণ আগে এসে দেখি তুই ঘুমাচ্ছিস। ওকে যা, র্যাকেট আর কক নিয়ে আয়। আসলে বিকেলে তিশা ব্যাডমিন্টন খেলতে পছন্দ করে। এখন বিকেলে হালকা হালকা শীত পড়তে শুরু করেছে। এই সময়টাও র্যাকেট খেলার জন্য মজার, তাই আমাকে নিয়ে ব্যাডমিন্টন খেলে আর কি। তারপর আমাদের বাগানটাতে চলে আসে, রাস্তার সাথেই বাগানটা। যাই হোক, দুজনে খেলা শুরু করে দিলাম। হঠাৎ একটা কক জোরে বাড়ি দেয়, যার কারণে রাস্তায় গিয়ে পড়ে। তিশা আমাকে পাঠায়। গেট খুলে গিয়ে দেখি একটা মেয়ে ককটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি গিয়েই বলতে শুরু করি, এই কি আপনি আমার কক ধরেছেন কেন? ও মা, মেয়েটা এদিকে তাকাতেই অবাক। এ কি, এ তো দেখছি ক্লাসের ম্যাডাম। আমাকে দেখে এর আগে কটমট করছে। কিছু বলার আগে ম্যাডাম আমার কলা ধরে ফেলে, তারপর বলে, এই স্টুপিড, তোর বল আমার মাথায় লাগে কেন? আরে এটা কি আমি দেখেছি, প্লিজ ছেড়ে দেন। ক্লাসের কাহিনী আমি ভুলে যাইনি, তারপরে আবার অপরাধ করেছিস। এই নে। বলে একটা ঢিসুম মারে। গোশিকে ধুম করে ছিটকে পড়ি। এখন তারা আছে, না হলে তোকে আচ্ছা মতো ধরাই দিতাম। তোদের সব কটাকে এক এক করে দেখে নেব। ম্যাডাম শয়তানি হাসি দিয়ে চলে যায়, সাথে একটা ফ্লাইং কিস দেয়। ম্যাডাম মনে মনে ভাবে, দেখতে পুরো কিউট। তোর শার্টটাকে নিয়ে আমি এসব কি ভাবছি? মনে মনে ভাবে, শালি তোরে তো আমি দেখে নিব। ইস, ওমাগো, তলপেট ফাটিয়ে দিল। কি শক্তি গন্ডিটার হাতে। কি আর করবো, ব্যথা নিয়ে চলে আসি। তারপর তিশার সাথে কিছুক্ষণ খেলে সন্ধ্যা হতেই ফোনটা বেজে ওঠে। দেখি জাব্বির কল দিয়েছে। কই মামা, আমরা সবাই তো রেডি হয়ে আস্তানায় বসে আছি। আস্তানা মানে আমাদের আড্ডা দেওয়া জায়গায়। কারা, আসি। ওকে, তাড়াতাড়ি আয়। তারপর চুপি চুপি ঘর থেকে বের হচ্ছে, কারণ কাল রাতে দেরি করেছিলাম, তাই আম্মু নিষেধ করেছিল রাতে ঘর থেকে বের হতে। আস্তে আস্তে নিচে নামলাম। দরজার কাছে আসতেই আম্মু বলে উঠল, খবরদার, আর এক পাও সামনে দিবে না, আজকে কোথাও যেতে পারবে না। প্লিজ আম্মু, আজকের মতো যেতে দাও। আর কোনোদিনও রাতে ঘর থেকে বেরই হব না। তুমি না আমার বেস্ট আম্মু। আচ্ছা, মনে থাকে যেন, এটাই লাস্ট। ওকে, আই লাভ ইউ মাম্মি। এখন তো আই লাভ ইউ, যেতে না দিলে খারাপ আম্মু। ইস, এত ভকভক করো না তো, বলেই এক তোর দিলাম। আসলে রাতের অভিযানগুলো অনেক রোমাঞ্চকর, তাই বেশিরভাগ অভিযান রাতেই দিই। সোজা আড্ডার জায়গায় উঠলাম। গিয়ে দেখি আর্মিগুলা কিকোর ওপর বসে আড্ডা দিচ্ছে। আমি যেতেই সবগুলা উঠে গেল। তারপর চুরি করার প্রয়োজনীয় জিনিস নিয়ে কিকোর ভেতর উঠে গেলাম। আমরা উঠতেই, বন্ধুরা আজ কিসের মিশনে যেতে হবে? একটা চুরি করব। তোমরা দিন দিন দুষ্ট হয়ে যাচ্ছ। এই কথা শুনে বললাম,
এই সাব্বির, কিকোর কথা বলার প্রোগ্রাম অফ কর, না হলে জ্ঞান জ্ঞান দেওয়া শুরু করবে, তাড়াতাড়ি। আরে বেটা থাকুক। আরে মামা আসতে, কুল কুল, বন্ধ করছি। বন্ধ না করলে কিকো একটার পর একটা কথা বলবে। এইভাবে চলে আসলাম প্রিন্সিপালের বাড়ির কাছে। গাড়ি কিকো অনেকটা আগে পার করে আসলাম, না হলে ঝামেলা হবে। আস্তে আস্তে সব জিনিস নিয়ে চলে আসলাম। গেটের সামনে দারুণ রাখা, তাই দেয়াল টপকে ভেতরে যাওয়া লাগবে। দেয়ালটা বেশি উঁচু নয়, তাই সবাই সহজে উপরে গেলাম। আমি নারকেল গাছে চড়তে পারি, তাই নিচেই উঠলাম। কোমরে একটা রশি গুঁজে নেই, পকেটে ছুঁড়ে নেই, যাতে ডাবের ছড়া কাটতে পারি। কয়েক মিনিটের ভেতর লাফিয়ে লাফিয়ে গাছে উঠে গেলাম। ছড়ার মাঝে রশি লাগিয়ে দিই। এভাবে 3-4টা ছড়া নিচে ফেলানোর পর একটা ডাব এসে ইয়াসিনের পায়ে লাগে। ইয়াসিন ওমাগো বলে চিৎকার করে ওঠে। তখন কে যেন বেলকনি থেকে মেইলি কণ্ঠে বলে ওঠে, কে ওখানে? শব্দ শুনে আমার অবস্থা যা যায়। খাইছে রে হালার পুত, ইয়াসিন মনে হয় মামলা খাওয়াবে। তাড়াতাড়ি নিচে নেমে এলাম। তারপর সবাই মিলে এক দৌড় দিলাম। দেয়াল পেরিয়ে রাস্তায় এসে নামি। আস্তে আস্তে সব জিনিস নিয়ে চলে আসলাম। গেটের রাস্তায় নামতেই সামনে যাকে দেখলাম, ভয়ে কলিজা কাঁপছে। আমাদের প্রিন্সিপাল। আমাদের দেখে উনি তো অবাক। কিরে, রাতের বেলা তোরা এখানে কি করছিস? দেখে তো মনে হয় দৌড়ানোর কারণেই হাঁপাচ্ছিস। মাথায় কিছু কাজ করছে না, এখন কি বলবো। এসব ভাবার মাঝে সাব্বির বলল, আসলে স্যার, আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম। বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে যায়, তাই এদিক দিয়েই এসেছি আর কি। ও আচ্ছা, সারাদিন কি ঘুরলেই হবে নাকি? পড়াশোনাও তো করা দরকার। এখন থেকে মন দিয়ে পড়ো, কয়েক মাস পরে তো সেমিস্টার ফাইনাল শুরু হবে, তাই এত রাতে পর্যন্ত আড্ডাবাজি করবে না। ওকে স্যার, আসি তাহলে। ওকে। তারপর তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। ভদ্র ছেলেদের মতো বাসায় চলে আসি। আমরা আসতেই ম্যাডাম ওনার চাচুকে মানে প্রিন্সিপালকে বলল, চাচু, নারকেল গাছের তলায় মানুষের গলা যাওয়ার পেয়েছিলাম, দেখো গিয়ে কোনো চোট্টর আবার আসেনি তো? স্যার তখন কি যেন মনে করে গাছে তোলা যায়, গিয়ে তো অবাক, ডাবের বাঁধা পড়া, সাথে রশি লাগানো। স্যারের বুঝতে বাকি নেই কারা করেছে। মনে মনে বলে, এই জন্যই ফাজিলগুলোরে এখানে দেখলাম। তোরা খাবি রাতের বেলায় কেন? আমাকে বললেই তো দেই, হারামজাদারা। এদিকে সবাই যার যার বাড়িতে চলে আসি। রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে আলবির ফোনে ঘুম ভাঙে। বিরক্তিভাবে ফোনটা রিসিভ করি। কিরে, আজকে কলেজ যাবি? কেন, তোরা যাবি না? মামা ভয় করছে, রাতে আকাম যদি জেনে ফেলে। ধুর, কোনো প্রমাণ আছে নাকি? আমরা এদিক দিয়ে এসেছি দেখি কি আমরাই চোর নাকি? আচ্ছা, আসবো। ওকে। তারপর ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে কলেজে চলে যায়। গিয়ে দেখি সব হারামিরাই এসেছে। আমি ওদের সাথে যোগ দিলাম। ক্লাস শুরু হতে এখনও অনেক সময় বাকি, তাই পুকুর পাড়া যাই। আম গাছের দিকে তাকাতেই অবাক হয়ে যায়। নীলা মানে আমাদের ক্লাসমেট, ওর ওনা গাছে পেঁচিয়ে কি যেন করছে। দেখ সাব্বির, ওটা নীলা না। সাব্বির এদিকে তাকিয়ে বলে উঠল, আরে নীলা কি করছে? আত্মহত্যা করেছে নাকি? এই চল সবাই তাড়াতাড়ি। সাব্বিরের কথা শুনে একদৌড়ে নীলার কাছে গেলাম। যা ভাবছি তাই, আত্মহত্যাই করতে যাচ্ছে। তাড়াতাড়ি ওকে নামালাম। নামিয়ে দিলাম একটা ঠাস করে চর। বুঝলাম না কি কষ্টের জন্য তুই এসব করে যাচ্ছিস। নীলা কিছুই বলছে না, শুধু ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। রাগি চোখে বললাম, এসব ফাজলামির মানে কি? তখন নীলা বলল, না, ফাইজলামি না, আমার মরলেই ভালো হবে। কিভাবে আমি সমাজে আমি মুখ দেখাবো, এর চেয়ে মরাই ভালো। এতক্ষণই আমার নোংরা ভিডিও হয়তো সবাই দেখছে। মানে বুঝলাম না কি হয়েছে নীলা, সব খুলে বল প্লিজ। নীলা শুধু কান্নাই করছে। তখনই রিয়া এসে বলতে লাগে, আসলে হয়েছে কি, ওর গোসলের ভিডিও করেছে অনার্স 3য় বর্ষের রনি। এটা নিয়ে নীলাকে ব্ল্যাকমেল করছে। ওর সাথে রুম ডেটে না গেলে নাকি ভিডিও ভাইরাল করে দিবে। নীলাকে বোঝালাম চল পুলিশের কাছে, কিন্তু ও মানছে না। আমি ওর সাথেই ছিলাম। কোন সময় যে এখানে চলে এসে এসব করেছিল আমি জানি না। রিয়ার কথা শুনে মাথায় তো রক্ত উঠে গেল। তাড়াতাড়ি ইয়াসিনকে বললাম ব্যাগ থেকে আমার ল্যাপটপটা আনতে। ইয়াসিন ল্যাপটপটা আনার পর রিয়ার কাছ থেকে রনির মোবাইল নাম্বার নিলাম। হাতে সময়, রনির ফোনে অ্যাক্সেস নিয়ে নিলাম। ওর ফোন এখন আমার কন্ট্রোলে। ফোনটা হ্যাক করে আলী, সাবির, ইয়াসিনকে বললাম রনিকে ক্লাস থেকে ধরে মাটি আনতে। আমি আসছি, ওকে আজকে সহায়তা করব। তারপর নীলাকে দিয়ে নিজের হাতে ওই ভিডিওটা ডিলিট করালাম। ভিডিওটা ডিলিট করে নীলা কান্না থামায়। কিছু না বলে জড়িয়ে ধরে বলতে থাকে, আজকে তুমি না থাকলে কিভাবে আমি মানুষের সামনে মুখ দেখাতাম? মরা ছাড়া উপায় ছিলই না। খবরদার, মরার নাম কখনো মুখেও আনবি না।
এই শালাকে তো কলেজ ছাড়া করবো। ধুর, তোর কাছে ঋণী হয়ে গেলাম রে। আমার বোন থাকলে ঠিকই করতাম। আচ্ছা বাই, পরে দেখা হবে বলেই মাঠে আসলাম। এসে দেখি ওরা তিনজন মিলে রনিকে কুত্তা পিটুনি দিচ্ছে। আমিও দিলাম কয়েকটা। শালার কত বড় সাহস আমাদের কলেজে এসে এসব করে। সব পোলাপাইন আমাদের দিকে তাকিয়ে আছে। সিনিয়র একটাকে মারছি, মারতে মারতে ওকে আদামারা করে ফেলি। তখনই কে যেন আমাকে পেছন থেকে ঠাস ঠাস করে চড় মারে। তাকেই দেখি ম্যাডাম কিছু না বলতে দিয়ে বলল, কলেজে গিয়ে গুন্ডামি করতে আসিস? আরে ম্যাডাম আমাকে না বলতে দিয়ে বলতে লাগে, কি বললি তুই? যেভাবে মন চাই তোদের সেভাবে চলবি? সিনিয়রদের মারবি, কিছুদিন পর মনে হয় শিক্ষকদের মারবি। ঘর থেকে মনে হয় একটার মা বাবা শিক্ষা দেয়নি, তোদের মতোই মনে হয় তোদের মা বাবা, না হলে কলেজে এসে এইভাবে গুন্ডামি করতে না। ম্যাডামের কথা শুনে চোখ দিয়ে পানি পড়ছে। মা বাবাকে গালি দেওয়াটা কলেজায় গিয়ে আঘাত করলো। কোনোদিন মা বাবা এসব করতে বলেনি, সহ্য করতে পারলাম না। সব স্টুডেন্টগুলা আমাদের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। সোজা সেখান থেকে চলে আসি। আমার পেছন দিয়ে ওরা তিনজনও চলে আসলো। ক্লাস থেকে ব্যাগটা নিয়ে চলে আসলাম আমরা। মনটা খারাপ লাগছে। ম্যাডাম আসল ঘটনাটা না জেনেই মা বাবাকে নিয়ে যাতা বলছে। কেউ কোনো কথা বুঝি না। শুধু সাব্বিরের বাড়িতে চলে আসে। আমরা আসতেই নীলারিয়া ম্যাডামের কাছে যায়, তারপর সব খুলে বলে। ম্যাডাম সব শুনে মুখের বাসা যেন হারিয়ে ফেলেছে, কোনো কথা বলছে না। মনে মনে বলতে থাকে, এটা আমি কি করলাম? না জেনে উল্টোপাল্টা সব দিলাম, নিজের কাছেই খারাপ লাগছে। না, ওদের কাছে মাফ চেয়ে নি। দূর, কলেজ থেকে চলে গেছে। না, বিকেলে গিয়ে যেভাবেই হোক মাফ চেয়ে নেব। এদিকে আমরা গাড়ি নিয়ে চলে আসি নদীর কাছে। মন খারাপ থাকলে সবাই এখানে আসি। তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করে বাড়ি চলে আসি। দরজার কাছে আসতেই আম্মু বলল, কিরে, আজকে তাড়াতাড়ি চলে আসলি কেন? ভালো লাগছে না। শরীর খারাপ নাকি? আরে না, বলেই রুমে চলে আসি, না হলে একটার পর একটা কথা বলবে। আসতেই সাব্বির ফোন দেয়। রিসিভ করার পর বলল, জাকির, ড্রাগন গ্যাংয়ের কালো টাকার আস্তানা জেনে গেছি। কিভাবে? কাল বাড়ি ফেরার পথে একটা অবৈধ গাড়ি দেখি, তো মনে মনে সন্দেহ হয়, তাই বুদ্ধি করে একটা ক্যামেরা লাগিয়ে দেই। রেমা কালেঙ্গায় ওদের গোপন আস্তানা। এই মাত্র পিসিতে এসে দেখলাম। কোস কি মামা, সত্যি? সবাইকে খবরটা দিয়ে ফেলি। কি ভেবেছেন? কিসের আস্তানা, কিসের ড্রাগন টিম? আসলে আমরা হ্যাকিংয়ের একটা যন্ত্র বানাতে চেয়েছিলাম। ওটা বানাতে একটা ডিভাইস লাগবে, চায়না থেকে আনতে হবে। দাম প্রায় 300 মিলিয়ন বা 300 কোটির মতো টাকা দরকার। এত টাকা পরিবার থেকে তো কখনো পাবো না, তাই ড্রাগন গ্যাংকে টার্গেট করেছি। বাংলাদেশে যত চোরাচালান, অবৈধ ব্যবসা, কালো টাকা সব ওদের আস্তানায়, যা চট্টগ্রামের রেমা কালেঙ্গায় অবস্থিত। আমরা ওদের লুট করার প্ল্যান করে যন্ত্রটা কেনার প্ল্যান করেছি। এদের টাকা গায়েব হলে কখনো প্রকাশ করবে না, কেননা প্রকাশ করলে উল্টো তারাই মারা খাবে। মিশনটা মোটেও সহজ নয়, বিপজ্জনকও বটে, প্রাণহানিও হতে পারে। যাই হোক, রিস্ক না নিলে তো জীবনে সফল হওয়া যায় না। রোমা কালেঙ্গা যাওয়ার জন্য আমাদের একমাত্র সঙ্গী হলো কিকো। জানেনই তো, এআই মেশিন দিয়ে তৈরি, সাধারণত গাড়ির চেয়ে আলাদা। যাই হোক, ঘর থেকে পারমিশন নিতে হবে। কিভাবে পারমিশন নিব বুদ্ধি আসে না। হঠাৎ মনে হলো আমরা তো ট্যুর দিতে পারি, নিশ্চয়ই ঘোরার কথা বলে কিছু বলবে না। সবাইকে ফোনে জানিয়ে দিলাম এই বুদ্ধিটা কাজে লাগাতে, কারণ বাংলাদেশের ঘোরার জায়গাগুলোর মধ্যে চট্টগ্রাম একটি। তাই এখানে গেলে ঘোরাও হলো, মিশনও হলো। আজ রাতেই রওনা দিব। ঘর থেকে 3 দিনের মধ্যে 3 দিনের জন্য পারমিশন নিলাম। তিশাকে মানাতে অনেক কষ্ট হলো, আমাকে ছাড়া একদমই থাকতে পারে না। 3 দিনের ব্যাপার, তাই একটু মন খারাপ করে অবশেষে রাজি করাতে পারলাম। সব জিনিসপত্র গোছাতে লাগে, যা যা দরকার। সন্ধ্যাবেলায় প্রয়োজনীয় সব জিনিস নিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে সাব্বিরের আন্ডারগ্রাউন্ড রুমে চলে আসি। এসে দেখি আরামিগুলো আগেই চলে এসেছে। আন্ডারগ্রাউন্ড রুমে দেখি কিকো ভাই, সাব্বির আর আলিফ যেন কি কাজ করছে। কি রে, কিকোর কোনো প্রোগ্রাম চেঞ্জ করিস নাকি? বেটা, আমরা যাব কোথায়? কেন? এটা তো জঙ্গলে। তাহলে জঙ্গলে নেট পাবো কি করে? যদি ক্যামেরা থাকে তাহলে তো আগে হ্যাক করতে হবে, তার জন্য দরকার নেটওয়ার্ক। জঙ্গলে তোর কি মনে হয় নেটওয়ার্ক পাবো? তাই কিকোর সাথে স্যাটেলাইটের সংযোগ দিচ্ছি। ইস, এটা তো ভেবে দেখিনি। তুই ভাববি কিভাবে? মাথায় তো এখন সিনিয়র ম্যাডামের চিন্তা। তোর রাখ তোর ফালতু কথা। ড্রোনগুলো কই, চল দেখি ঠিকঠাক আছে কিনা। দেখে নেওয়ার দরকার, না হলে পরে সমস্যা দিলে ঝামেলা হবে। তারপর ড্রোনগুলো দেখলাম, না ঠিকঠাক আছে। কয়েক ঘন্টার ভিতর সব রেডি করলাম। রেডি করে যাত্রা শুরু করি ঢাকা টু রোমা কালেঙ্গা।
মিশন হাইজ্যাক দ্য ড্রাগন গ্যাং। পাঠকরা, আপনারাও কিন্তু শীতে ঘোরার জন্য রেমা কালেঙ্গা বেছে নিতে পারেন। বিরাট বড় জঙ্গল, নানা জীবজন্তুর সমারোহ, বিশেষ করে রোমাঞ্চক বিলাসীরা এখানে রাতে ক্যাম্পিং করে। গাড়ি উঠে আলাদা একটা মজার কাজ করছে। এত বড় একটা মিশন, আমাদের জীবনের প্রথম এত বড় একটা মিশন করতে যাচ্ছি। ভাবতেই অবাক লাগছে, করতে যাচ্ছি অ্যাটাকিং দ্য ড্রাগন টিম। আমারও সেই রোমাঞ্চকর লাগছে। এত বড় একটা টিমকে নাকাত নিচু পানি খাওয়াবো। ধুর হালার পুইত, আগে কমপ্লিট করি। এসব ফাজলামি করতে করতে ঘুমিয়ে যায়। ঘুম থেকে উঠে দিকে চট্টগ্রাম শহরে এসে পৌঁছে গেছি। আবার ভাববে না ঘুমিয়ে গেছি, অ্যাক্সিডেন্ট হলাম না কেন। আগেই বলেছি, কিকো রোবোটিক্সের মতো পুরো বাংলাদেশের হাইওয়ে চেনে, অটো ড্রাইভিং করতে পারে। যাই হোক, গাড়ি থেকে নেমে নাস্তা করে নিলাম। শহর থেকে রেমা কালেঙ্গার দূরত্ব প্রায় 30 থেকে 40 কিলো হবে। তাই সরাসরি অ্যাটাক জীবনেও করা সম্ভব নয়। আগে প্ল্যান করতে হবে, ওদের আস্তানাটা চিনতে হবে, অ্যালার্ট জায়গাগুলো চিহ্নিত করতে হবে। তাই একটা রিসোর্ট বুকিং করলাম রেমা কালেঙ্গার সাথে। ছোট রিসোর্ট, আদিবাসীদের ছোট ঘরের মতো। কিকোকে রিসোর্টটার পাশে পার্ক করলাম, তারপর সব জিনিস রেডি করে রাখলাম। তার আগে রেমা কালেঙ্গায় একটু ঘুরে আসি। কিকোকে নিয়ে রওনা দিলাম জঙ্গলে। জঙ্গলের রাস্তা আঁকা বাঁকা, তবুও কিকোর চলতে সমস্যা নাই। আমাদের মতো আরও অনেক পর্যটক, তারাও ঘুরতে এসেছে। আমরাও তো এসেছি। মিশনে যত জঙ্গলের ভিতর যাচ্ছি ততই গাছপালা ঘন হচ্ছে। সূর্যের আলো গাছের পাখা বেদ করতে পারছে না। বৃষ্টিপাত হলেও বৃষ্টির পানি নিচে পড়ে না। ওমা, আশেপাশে তাকিয়ে দেখি মানুষ নেই। হঠাৎ একটা সাইনবোর্ড দেখতে পাই, বিপজ্জনক লেখা, জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ। তাই গাড়ি থামিয়ে দেই। তখনই দুইজন বিজিবি আসে আমাদের উদ্দেশ্যে বলে, তোমরা এখান পর্যন্ত আসতে পারবা, এই সীমানার ভিতরে যাওয়ার নিষেধ। এখান পর্যন্তই পর্যটন সীমানা, এরপর থেকে বিপদ সীমা। সরকার থেকে জনসাধারণের প্রবেশ নিষেধ। আমরাও কথা বাড়ালাম না, সোজা চলে আসি। কিছুক্ষণ ঘুরে রিসোর্টে চলে আসলাম। খেয়ে দিয়ে সবাই প্ল্যান করতে থাকি রাতে কিভাবে অ্যাটাক করব। আগে ড্রোন ক্যামেরাগুলো জঙ্গলের উপর দিয়ে চালা, তাহলে নিশ্চয়ই ওদের আস্তানা পেয়ে যাব। ড্রোন তো পরে চালাবো, ড্রোন ছাড়াই ওদের আস্তানা পেয়ে যাব। কেমনে মামা? পরে বলছি, আগে ল্যাপটপটা নিয়ে বাংলাদেশের বিজিবি সরকারি ওয়েবসাইটে ঢুকতে আমার কথা মতো ওরা তাই করলো। এখন 691213 আর 151616 দুইটা নাম্বার সার্চ করতো। তারপর আলিফ দুইটা নাম্বার দিল, বাট নো রেজাল্ট দেখাচ্ছে। কিরে, নো রেজাল্ট দেখাচ্ছে কেন? মনে আছে জঙ্গলে দুটো বিজিবির সাথে দেখা করেছিলাম? তা এদের সাথে এটা সম্পর্ক কি? সম্পর্ক তো আছে, এই নাম্বার দুইটা ওই বিজিবি দুইটার। বাট ওদের হলে তো এখানে নো রেজাল্ট দেখানো হতো, কারণ বাংলাদেশের সব বিজিবিদের লিস্ট থাকবে ওই ওয়েবসাইটে। তার মানে কি বুঝলি? মানে সোজা এরা ফেক বিজিবি। এক্স্যাক্টলি মামা, ওইটা মিথ্যা। ওরা নিশ্চয়ই অন্য কোনো ধান্দা মারছে। দূর বেটা, আর বোঝানো লাগবে না। আমার মনে হয় ড্রাগন গ্যাংয়ের কোনো সদস্য হবে, লোকদের বোকা বানানোর জন্য। এইভাবে ফেক বিজিবি সেজে নিজেদের আস্তানার কাজ চালাচ্ছে। তাহলে জাকির এইটাই বুঝাইতে চাইছে ওকে, তাহলে জাকির এটাই বুঝাইতে চাইছস পুরা জঙ্গল আমাদের খুঁজতে হবে না, এই অ্যালার্ট সীমানা গেলেই ওদের ডেরা পেয়ে যাব। বাহ জাকির, কিভাবে, মানে ওদের নাম্বার কখন নিলি? দূর বেটা, ভুলে গেছিস আমাদের টিমের একটা সংজ্ঞা, যাহাই সন্দেহজনক তাহাই খুঁড়িয়ে লও। মামা ঝাক্কাস হয়েছে, হ্যাকিংয়ের পাশাপাশি গোয়েন্দাও হয়ে যাবে। ধুর, আগে প্ল্যান করি রাতে কিভাবে অ্যাটাক করব। আগে ড্রোনটা এই জায়গায় একবার পাঠাই, তারপর সব জেনে একটা ম্যাপ বানিয়ে ফেলি, তাহলে আমাদের জন্য অ্যাটাক করা সহজেই হবে। দারুণ আইডিয়া। তারপর দুইটা ড্রোন ছাড়ি, সাইলেন্সার লাগে, না হলে শব্দ পেয়ে বোঝা যাবে। একটা দিয়ে রাস্তাগুলো, আরেকটা দিয়ে বিপদ সংকেতগুলো খুঁজে বের করি। আবাসিতে ওদের ডেরাটা ড্রোনের মাধ্যমে পেয়ে গেলাম। বিরাট বড় একটা বাড়ি, দেখে তো মনে হয় কয়েকশো বছরের পুরনো। সে যাই হোক, ড্রোনগুলোকে সাবির আর আলিফ কন্ট্রোল করছে, ইয়াসিন আর আমি ভিডিও করছি। আর একটা কাজ করে দিয়েছিলাম, একটা ড্রোন ক্যামেরার সাথে ফ্লাইং মশা ছিল। এটাও একটা ক্যামেরা, দেখতে মাছির মতো। সিসি ক্যামেরা দিয়েও এটাকে বোঝা যাবে না। এগুলাকে ড্রোন থেকে আলাদা করে দিলাম। মাছির মতো চারদিকে ছড়িয়ে পড়ল। হঠাৎ দেখি একটা কালো গাড়ি এসে ডেরার সামনে থামে। একজন কালো মুখোশ পরা লোক একটা ব্রিফকেস নিয়ে বের হলো। দেখে টাকার ব্যাগের মতোই
একটা ফ্লাইং মশা ওর পিছনে লাগিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখি একটা দরজার কাছে আসে, লক করা পাসওয়ার্ড দিতেই খুলে গেল। এভাবে প্রায় 3টা দরজা পেরিয়ে বড় একটা লকারের কাছে আসলো। D1 R2 A3 G4 005N কোডটা দিতেই লকার খুলে যায়। লকারটা খুলতে অবাক, টাকা দিয়ে আস্ত বিছানো, মিনিমাম কয়েক হাজার কোটি টাকা হবে। তারপর লোকটা টাকাগুলো দিয়ে বেরিয়ে আসে, তারপর গাড়ি দিয়ে সেখান থেকে চলে আসে। আমরাও ড্রোনগুলোকে আমাদের কাছে নিয়ে আসি। সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছি। ঘরে বসে ওদের লকআপের পাসওয়ার্ড খেয়ে দিলাম। তখন আমি বললাম, তোরা একটা জিনিস দেখেছিস? ওই শালা কিন্তু এখানে থাকে না, টাকা নেই শুধু এখানে রেখে চলে যায়। এটা কিন্তু আমাদের জন্য একটু সুযোগ হতে পারে। কিভাবে? আমরা কিন্তু ওর লোক হিসাবে যেতে পারি, তাহলে মারামারি বা ফাইট করতে হবে না। না, কারণ সিকিউরিটি দেখলাম, এদের সাথে কিভাবে পেরে উঠবো? তাও ঠিক, কিন্তু কেমনে? আরে বেটা, আমরা তো লকারে পাসওয়ার্ড জেনে গেছি। যদি পাসওয়ার্ডগুলো এখানে পাহারা দেওয়া লোকেদের দেখাই, তারা ভাববে আমরা তাদেরই লোক, কারণ এই পাসওয়ার্ড একমাত্র মালিকেরাই জানবে। ওরা তো বুঝবে না আমরা হ্যাক করেছি, তাই ভাববে আমরা মালিক। আমাদের মুখ দেখে যদি চিনে ফেলে? আরে বেটা, আমরা মুখোশ পরে যাব, তাহলে চিনতে পারবে না। সাব্বির, তাহলে এটাই করব। ওকে, তাহলে রাত পর্যন্ত অপেক্ষা করতে থাকি। চল একটা পার্টি দেই। তারপর আর কি, ওরা ধরে লুঙ্গি নেন। প্রথম মিশনে সফল হতে যাচ্ছি। এভাবে সূর্যটা পশ্চিম আকাশে অস্ত যায়। আস্তে আস্তে সন্ধ্যা নামে। সন্ধ্যা পেরিয়ে রাত নামতে শুরু করে। আমরা সব জিনিস নিয়ে কিকোর ভিতর রাখি। আস্তে আস্তে কিকোকে চালু করে রিসোর্ট থেকে চলে আসি। লুকিয়ে এসেছি, যদিও রিসোর্টের মালিক দেখে ফেলে তাহলে তো ঝামেলা করবে। কিছুক্ষণের মধ্যে সেই সীমানায় এসে পড়ি। গাড়ির শব্দ পেতেই দেখি 4-5টা বিজিবির পোশাক পরা লোক এসে সামনে গুলিতাক করে। একটা সুইচে চাপ দেই, কয়েক সেকেন্ডে সাদা ধোঁয়ায় ভরে যায় চারপাশ। সবগুলো অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। 8 ঘন্টার ভিতর জ্ঞান ফিরবে না। ম্যাপ অনুযায়ী বিপদ সংকেতগুলা সাবধানতার সাথেই পার হচ্ছি। সব বাধা পেরিয়ে ডেরাটির সামনে এসে থামে। গাড়ি থেকে নামতে 10-12টা লোক গলি নিয়ে সামনে এসে দাঁড়ায়। ওদের বসের ছবি দেখায় আর বলি, পাসওয়ার্ড আমাদের জানা, আমরা ওরই লোক। ওরা কিছুক্ষণ ভেবে ঘরে ঢুকতে দিল, কেননা পাসওয়ার্ড জানলে বসের লোকই। তাও যদি অন্য লোক হয় তাহলে পাসওয়ার্ড কখনো জানবে না, আর পাসওয়ার্ড ভুল দিলে সাইরেন বেজে উঠবে। একজন এসে আমাদের নিয়ে যেতে লাগলো। প্রথম দরজার সামনে আসি, চারদিক চেয়ে দেখি কমপক্ষে কয়েকশত লোক স্নাইপার নিয়ে দাঁড়িয়ে আছে। পাসওয়ার্ড দিলাম, দরজা খুলে গেল। এভাবে সব দরজার পাসওয়ার্ড দিয়ে লকারের সামনে আসি। লকারের সিকিউরিটিগুলো আরও স্ট্রং। জীবনে ওদের সাথে ফাইটিং করে পারতাম না, বুদ্ধিটা করে লাভই হয়েছে। তারপর লকারের পাসওয়ার্ড দিয়ে ঢুকে যায় লকারে। 500 কোটির মতো টাকা নেই, মোট 8টা বিটকেস হয়েছে। গার্ডগুলো শুধু আমাদের দিকে চেয়ে আছে, কিছু বলার নাই। তারা হয়তো ভাবছে আমরাই মালিক। কিকোর কাছে এসে পড়ি। তারপর এক জায়গায় সুইচ দিতে বড় একটা লকারের মতো জায়গা বের হয়। সব টাকা এখানে রাখি। কেউ পুরো গাড়িটাকে অনেক খুঁজলেও টাকাগুলো পাবে না, এটা শুধু আমরা 4 জনেই জানি। কিকোর লকার, তারপর গাড়িতে করে সোজা চলে আসি। রিসোর্টে চলে এসে মালিকের কাছ থেকে বিদায় নিয়ে এখান থেকে চলে আসি, কারণ পরে ঝামেলা হতে পারে। আবার বাড়িতে গেলেও বলবে একদিন আগে কেন এসে পড়েছি। তাই আর বাড়ির দিকে না গিয়ে সোজা রাঙামাটির উদ্দেশ্য সাজেক ভ্যালি, মেঘের রাজ্যে সাজেকে। সারা রাত জার্নি করার পর ভোর সকালে সাজেকে গিয়ে পৌঁছাই। অসাধারণ একটা দৃশ্য উপভোগ করি, সূর্যোদয়ের দৃশ্য। আর সাজেকের সবচেয়ে মনোরম উপভোগ্য দৃশ্য হলো ভোরের সূর্যোদয়। কেউ সাজেকে আসলে এই দৃশ্যটা উপভোগ করতে ভুলে যায় না। পর্যটকের কাছে মেঘ ছোঁয়ার আনন্দের সাথে ভোরের সূর্যোদয় দেখা বিশাল আনন্দের ব্যাপার। পাহাড়ের গায়ে সোনার থালোর মতো জেগে মেঘের উপর উদিত হওয়া সূর্যটাকে দেখে মনে হয় এ যেন স্বর্গরাজ্য, যা সিনমনের রং তুলি দিয়েই ফুলিয়ে তোলা সম্ভব, বই বা গল্পের ভাষায় নয়। পাহাড়ে উঠে চোখ দুটো বন্ধ করে 2 হাত ছড়িয়ে লম্বা একটা নিঃশ্বাস নেই। হালকা মৃদু বাতাস, উফ, কি একটা অসাধারণ অনুভূতি, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এভাবে সাজেক ভ্যালি দর্শনীয় স্থানগুলো ঘুরে বাড়িতে চলে আসি। অনেক আনন্দ ঘন পরিবেশে 3টা দিন কাটালাম, যা কখনো ভোলার মতো নয়। যাই হোক, 3 দিন কলেজে যায়নি, তাই আজ সকালে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। হারামিগুলোরে ফোন দিয়ে জানিয়ে দিলাম, আসলে আমাদের 4 জনের মধ্যে একজন ছাড়াও 8টা জমে না। বলা যায় এক প্রাণী 4 দেহ।
প্রিয় সাইকেলটা নিয়ে ছুটলাম কলেজে থেকে। মনে হচ্ছে অনেকদিন কলেজে যাইনি, এরকম একটা ফিল হচ্ছে। এসব ভাবতে ভাবতে কলেজে চলে আসলাম। আড্ডাখানায় দিকে চেয়ে দেখি একটাও হারামিগুলো এখনও আসেনি। সাইকেলটা পার্ক করে যেই না পা সামনে দেই, তখন কে যেন হাতে টানে শহীদ মিনারের পিছনে নিয়ে যায়। ও মা, চেয়ে দেখি কোনটি ম্যাডামটা। এরকম আচরণে রাগ উঠে গেল। আপনার সমস্যা কি? এভাবে টান দিয়ে এখানে এনেছেন কেন? তার আগে বল, তুই এতদিন কোথায় ছিলি? আমার ইচ্ছা, যেখানে মন চায় থাকবো, তাতে আপনার কি? আমার কি মানে? জানিস তোকে কত খুঁজেছি। ও তাই নাকি? তা আমার মতো গুণটা কি খুঁজছেন কেন? প্লিজ মাফ করে দে, সেদিন না জেনেই কথাগুলো বলে ফেলেছিলাম। আসলে মেজাজ খারাপ ছিল, তাই কি থেকে কি বলে দিয়েছি মাথায় ঢুকেনি। আপনার মেজাজ খারাপ তা বলে আপনি আমাদের উপর রাগ ঝরাবেন? মা বাবাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন? ভালো নাটক করেন। হাতটা ছাড়েন বলছি। আগে মন থেকে মাফ করে দে প্লিজ প্লিজ। দিলাম, এবার ছাড়েন। ছাড়ার জন্য তো ধরিনি। ধুর, রাখেন আপনার ফালতু কথা। যত সব বলেই হাতটা ঝাড়ি মেরে ছাড়িয়ে নিয়ে আসি। এই তারা বলছি, কথা ছিল। আমি আর দাঁড়াইনি, না হলে আবার উল্টাপাল্টা ভকভক শুরু করে দেবে। মনে মনে বলে, তুই যতই বাহানা করিস, তোকে নিজের করে ছাড়বো। এই 3 দিনই তোকে ভালোবেসে ফেলেছি, তোকে ভোলা অসম্ভব প্রায়। এদিকে আমি এসে দেখি হারামি সবটি এসে গেছে। আমি যেতেই, কিরে এতক্ষণ কোথায় ছিলি? আরে আর বলিস না, সেদিনের ঘটনার জন্য ম্যাডাম আমার কাছে মাপ চাইছিল আর কি। মাপ চাইবো, ভালো কথা। তা চিপাই কেন? আরে আমি যেতে চাইনি, হাত ধরে জোর করে নিয়ে গেছে। আমার তো মনে হয় দোস্ত সামথিং সামথিং বলেই সবগুলো হাসতে লাগলো। ধুর, রাখ তোদের ফালতু কথা। তখনই দেখি নীলা রিয়া এদিকে আসে। এসে বলতে লাগলো, কি রে, তোরা এতদিন কোথায় ছিলি? কেন? আমরা তো ঘুরতে গিয়েছিলাম। জানিস তোকে কত মিস করছিলাম। নীলার কথা শুনে সবাই অবাক। মিস করছিস মানে? আরে তোদের আর কি মিস করছিলাম বুঝিস না, একসাথে সবাই পড়ি তাই। ইস, কি থেকে কি বলে ফেললাম। বাট একবার যেহেতু তোকে ভালোবেসে ফেলেছি, বলি ছাড়বো। আচ্ছা, তোরা আমাদের তোদের গ্রুপে নিস না কেন? বুঝলাম না, তোদের সাথে আমাদের নীলের সমস্যা কি? সমস্যা আছে দেখেই তো নেই না। আসলে কলেজের প্রথম থেকে রিয়া নীলা আমাদের সাথে বন্ধুত্ব করতে এসেছিল, আমরা না করে দিয়েছিলাম। জানেনই তো আমাদের একটা সিক্রেট বিষয় আছে, বাইরের লোক ঢুকলে সমস্যা হবে। দেখ, তোদের সাথে তো কলেজ পর্যন্ত কথাবার্তা বলা হয়, এটা কি বন্ধুত্ব না? সেটা তো ঠিক, বাট পার্মানেন্ট বন্ধুত্ব করা যায় না। না রে, কারণ ঘর থেকে যদি কেউ জানে মেয়েদের সাথে বন্ধুত্ব, তাহলে আস্ত গিলে খাবে। কথা ঘোরানোর জন্য বললো আর কি। ও তখন নীলা বলে উঠলো, তাকেই চল তো, তোর সাথে একটু আমার কথা আছে। যা বলার এখানেই বল। এখানে বলা যাবে না, চল একটু আড়ালে প্লিজ প্লিজ। মামা দেখ কি বলে। আচ্ছা চল। তারপর নীলার সাথে একটু সাইডে আসলাম। কিছু না বলেই নীলার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। ও মা, এই মেয়ের মতিগতি দেখে অবাক হচ্ছি, কি করতে চাচ্ছে। তারপর নীলা বলতে লাগে, জানি না তুই কথাগুলো কিভাবে নিবি, কিন্তু আমি না বলে থাকতেই পারছি না। জানিস, সেদিন রাতে তোর কথাগুলো খুব মনে পড়ছিল। নিজেই অবাক হয়ে যাই, কেন এভাবে তোর কথা মনে পড়ছে। তোর ব্যবহারগুলো আমার কাছে আরো ভালো লাগতেই শুরু করে। কলেজের সবাইকেই নিজের বোনের মতো মনে করেছি। অন্যদের মতো মেয়েদের পিছনে ঘুরঘুর করিস না। এই আচরণটা আমাকে তোর প্রতি অবাক করে দেয়। এভাবে 3 দিন কিভাবে যে মনের অজান্তেই তোকে ভালোবেসে ফেললাম নিজেও জানি না। সিদ্ধান্ত নিয়েছিলাম এসব প্রেম ভালোবাসা জড়াবই না, কিন্তু তোকে না ভালোবাসে পারলামই না। ভাবছিলাম এটা আমার আবেগ, কিন্তু জীবনের প্রথম ভালোবাসাটা কখনো আবেগ হয়ই না। চোখ বুঝলেই ওর চেহারাটা ভেসে ওঠে। তাই একটি কথাই বলতে চাই, আই লাভ ইউ। ওয়ান্ট ইউ লাভ মি? এক নাগারে কথাগুলো বলে থামলো। নীলার কথা শুনে অবাক, দেখে মনে হয় সত্যিই আমাকে ভালোবাসে। কিন্তু ও তো জানে না আমি প্রথম দেখায় একজনকে ভালোবেসে ফেলি, সে আবার ক্লাসের ম্যাডাম। কিভাবে যে ওকে এখন বোঝাবো, ধুর, মাথায় ঠকছে না। কি হলো, আমার কথার উত্তর দে। দেখ নীলা, আমাকে বলতে না দিয়ে জড়িয়ে ধরে বলতে লাগলো, প্লিজ তুই না করিস না। আমি জানি তুই এখন বলি আমাকে বোনের নজরেই দেখিস। বিশ্বাস কর, সত্যি আমি তোকে ভালোবাসি। তখনই শুনি ঠাস ঠাস চরের শব্দ। ভেবেছেন আমার গালে? আরে না, কে দেখে গন্ডি ম্যাডাম নীলাকে ছাড়িয়ে 2টা চর মারে। এই কলেজে কি প্রেমের জায়গা? লজ্জা করে না একটা ছেলেকে জড়িয়ে ধরে ভালোবাসার কথা বলতে? ম্যাডাম আমি। ওকে না বলতে দিয়ে
আমি কি এখনো এখানে দাঁড়িয়ে আছিস? আর যেন ওর পিছনে না দেখি। ম্যাডামের কথা শুনে নীলা চোখের পানি মুছে সেখান থেকে চলে যায়। আপনি ওকে মারলেন কেন? আর আমার পিছনে আসতে না করার আপনি কে? আমি কে মানে? তোর পেছনে ঘুরলে ঠ্যাং ভেঙে দেবো। আপনি ঠ্যাং ভাঙার কে? মনে মনে হাসি পাচ্ছে। আমি কে কয়েকদিন পরে টের পা। হারমি বলে কিনা আমার জানটার পিছনে ঘুরবে, আর আমি কি বসে বসে দেখবো? মনটা বলছে কুত্তাটার হাড্ডি গুড্ডি ভেঙে দিই। না, আর দেরি করা যাবে না। আব্বু আমাকে বলে দিতে হবে, নাহলে কোনো সময় এই পেতনিটা এসে ছিনিয়ে নিয়ে যায় আবার। আচ্ছা, টের পাবো না বলেই সেখান থেকে চলে আসলাম। মনে মনে হেব্বি আনন্দ লাগছে। ম্যাডাম তাহলে আমাকে লাইক করে। তারপর ক্লাসে গেলাম। সারা ক্লাস নীলা আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। ম্যাডাম তো দেখে রাগে ফুঁসছে। ক্লাস না হলে নীলার খবর করে ছাড়তো। তো যাই হোক, এখন ক্লাস করে আমরা 4 জন চলে আসলাম, কারণ আজকে চায়না থেকে আমাদের সেই হ্যাকিং যন্ত্রটা আসার কথা। চাইনিজ উইচ্যাট সাইট থেকে অর্ডার দিয়েছিলাম। চায়নার ল্যাংটন প্রদেশ থেকে কোরিয়ার সার্ভিসে নিয়ে আসবে। কিছুক্ষণের মধ্যে সাবিরের বাড়ি চলে আসি। আমরা আসতেই একটা কালো গাড়ি এসে থামে। গাড়ি থেকে একজন চাইনিজ বের হলো, আমাদের হাতে যন্ত্রটা দিল। আমরাও 300 কোটি টাকা ওনাকে দিলাম। আপনারা আবার ভাববেন না বাংলাদেশি টাকা চায়না কিভাবে চালাবে। আসলে চায়নার রিজার্ভ ব্যাংক থেকে টাকাগুলো চাইনিজ টাকা আরএমবিতে ট্রান্সফার করবে। চাইনিজের টাকাকে আরএমবি ইউএনের বলা হয়। যাই হোক, আমরা যন্ত্রটা নিয়ে কাজে লেগে পড়ি। আসলে এটা একটা হার্ড ডিস্ক বা প্রসেসরের মতো। আমরা 4 জনে মিলে কোডিং করে একটা অ্যাপ তৈরি করেছি। এই অ্যাপ দিয়ে আমাদের সকল সিস্টেমের নিরাপত্তা দেওয়া হবে। কেউ আমাদের সিস্টেম হ্যাক করতে পারবে না। যদি কেউ করতে চায়, উল্টো তাদের সিস্টেম হ্যাক করে ফেলবে। তার জন্য দামি একটা হার্ড ডিস্ক দরকার। তাই চায়না থেকে এটা আনা হয়। সব কাজ কমপ্লিট করি, তারপর এই অ্যাপের একটা নাম দিই, জেসি। এর মানে হলো যেতে জাকির, এতে আলিফ, এসে সাব্বির, ওয়াইতে ইয়াসিন। স্যাটেলাইটের সাথে কালেক্ট করে দেই, যাতে দেশের বাহির বা বহিরাগত কোনো অ্যাটাক আসলে আগে খবর পেয়ে যায়। হাই, আমি জাকির বলছি। হাই, আমি আলিফ বলছি। হাই, আমি ইয়াসিন বলছি। হাই, আমি সাব্বির বলছি। সবাই জাজির সাথে নিজেদের ফেস, চোখের রেটিনা, হাতের ফিঙ্গার ম্যাচ করে দেয়, যার ফলে জেসি শুধু আমাদেরই চিনবে। আমাদের অর্ডার ছাড়া কাজ করবে না। ইয়াহো, আজকে থেকে প্রমোশনাল হ্যাকিং শুরু। কেডা আমাদের সাথে লড়াই করবে? ভাই, ডার্ক ওয়েবে ঢুকে আতঙ্ক সৃষ্টি করে ফেল। জেসি বয়েস, ওফ মামা, আমাদের নামগুলোই কেমন কেমন লাগে। ধুর, আগে বাংলাদেশের পর্ন সাইটগুলো খেয়ে দিতে হবে। যে কোনো মূল্যে পর্ন সাইটগুলো বন্ধ করতে হবে। মনে করো আমরা পর্ন সাইট অফ করে দিলাম, বাট বাংলাদেশের কোনো সাইট না থাকলেও সবাই ভিপিএন ব্যবহার করে দেখবে। তাহলে উপায় আসে, সেটা সরকারের। কিভাবে? চায়না, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্যের দেশগুলোর নাম তো শুনেছস। ধুর, এসব দেশের নাম কে না জানে। আরে মামা, খুল। তুই কি জানিস চায়নাতে ভিপিএন করা সম্পূর্ণ নিষেধ? চাইনিজ কেউ যদি ভিপিএন ইউজ করে, আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া চালায়, তাহলে জরিমানা ধরা হয়, সাথে শাস্তিও আছে। এরা নিজেদের তৈরি অ্যাপ ব্যবহার করে। শুধু তারাই বাদে যার প্রতি বছর বিভিন্ন দেশ থেকে চায়নায় পড়ালেখা করতে যায়। মানে শুধু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ভিপিএন ব্যবহার অনুমোদিত। আসলে প্রতি বছর বাংলাদেশ থেকে 2000+ স্টুডেন্ট ডিপ্লোমা, বিসিএস, মাস্টার্স, পিএইচডি প্রোগ্রামে পড়ালেখা করতে চীনে পাড়ি জমায়। পৃথিবীর একমাত্র দেশ চীন, যে কিনা সবচেয়ে বেশি স্কলারশিপ দিয়ে থাকে ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের জন্য। যাদের স্বপ্ন স্কলারশিপ দিয়ে বিদেশে পড়ালেখা করার, তারা কিন্তু চীন টার্গেট করতে পারেন। বিশেষ করে যারা মধ্যবিত্ত, তাদের জন্য চীন হতে পারে বেস্ট চয়েস। বলে রাখি, এসএসসির পর থেকে চায়নাতে পড়ালেখার জন্য যাওয়া হয়। দুঃখিত, আচ্ছা, এটা ভকভক করার জন্য। তাও চীন প্রসঙ্গে এসেছে তাই বলে দিলাম আর কি। মালয়েশিয়া বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভিপিএন ব্যবহারে ধরা খেলে ডাইরেক্ট জেল, সাথে আবার জরিমানাও আছে। ঠিক সেভাবেই বাংলাদেশে ভিপিএন ব্যবহার নিষেধ করতে হবে, কঠোর আইন প্রয়োগ করতে হবে। তখন আলিফ বলল, ঠিক বলেছিস, সরকারের থেকে ভিপিএন ব্যবহার একদম নিষেধ করতে হবে। তাহলে এখন থেকে পর্ন সাইট, চটি গল্পের পেজ, গ্রুপ যা আছে সব জায়গায় অ্যাটাক হবে। চল কয়েকটা চটি গল্পের পেজ খেয়ে দেই। তারপর ফেসবুকে চটি পেজ আর গ্রুপগুলোতে 4 জন মিলে অ্যাটাকের পর অ্যাটাকই চালাচ্ছি। এভাবে আধা ঘন্টার ভিতর 20টা চটি পেজ ব্যান করে দিলাম। এখন থেকে শুরু হবে জেসি নামক ফাইটারদের যুদ্ধ, তাও আবার ভার্চুয়াল জগতে। খারাপদের কাছে হয়ে উঠবে এক আতঙ্কর নাম।
দ্য প্যানিং অফ জেসি বয়েস। মনটা খুশি লাগছে, সবাই মিলে একটা পার্টি দিই। প্রথম মিশন শুরু করলাম। এভাবে মজা মাস্তি করে বাড়িতে চলে আসি। বাড়ি আসতেই আম্মু বলতে থাকে, কি রে, আজকে এত দেরি করলি কেন? আসলে আম্মু কলেজের ছুটি হতে দেরি হয়েছিল। তখন তিশা বলে উঠল, দেরি হয়েছে না আবার মারামারি করে আসছে। এই পেতনি, তোকে তো হয়েছে, আজ এরা চিল্লাচিল্লি না করে তাড়াতাড়ি রেডি হ। কেন, কোথাও যাবা নাকি? এক জায়গায় দাওয়াত আছে। কোথায়? তোর জন্য মেয়ে দেখতে যাব, ভাবি বানাতে যাচ্ছি। এই নে পেতনি বলে তিশাকে দিলাম একটা কিল। এক ধরে ওয়াশরুমে, তারপর ফ্রেশ হয়ে বাইরে যাই। ওমা, গিয়ে দেখি আব্বু গাড়ি নিয়ে হাজির। আমরা যেতেই আব্বু বলল, তোমাদের রেডি হতে এত দেরি লাগে কেন? এদিকে রায়হান আমাকে ফোনের পর ফোন দিয়ে যাচ্ছে। সাদে কি আর দেরি করি? আমার ছেলে কলেজ থেকে দেরি করে ফিরেছে। তারপর গাড়িতে উঠে বসলাম। কিছুক্ষণ পর একটা বাড়ির সামনে এসে থামে। ওমা, তাকে দেখি প্রিন্সিপাল স্যারের বাড়ি। এখানে আসি কেন? এসব ভাবতে ভাবতে দরজায় গিয়ে কলিং বেল দিলাম। একজন মহিলা এসে দরজা খুলে দেয়। কিছু না বলেই আম্মুকে জড়িয়ে ধরে বলতে থাকে, কেমন আছিস নীলিমা? কতদিন পর দেখলাম। তুই কি কম হারামি? বিদেশ চলে গিয়ে আমাকে ভুলেই গিয়েছিস। কি করে তোকে ভুলি বল? ভাইজান, আপনি কেমন আছেন? এই তো ভালোই। তুমি তো বিদেশ গিয়ে আমাদের ভুলেই গেছো। আরে না, ভুলে গেলি কি? ওয়াদার কথা মনে থাকতো? যাই হোক নীলিমা, তোর ছেলে তো মাশাল্লাহ বড় হয়ে গেছে। মেয়েটাও। তোর ছেলে ছোটবেলায় কত ফাজিল ছিল। আমি মনে মনে ভাবি, এরা কি আমাকে ফাজিল বলেই জানে নাকি? এখনো ফাজিলের ওস্তাদ। আজকে মনে হয় মান সম্মান খেয়ে দেবে। তারপর ভিতরে গিয়ে দেখে প্রিন্সিপাল আর একজন আঙ্কেলের সাথে ম্যাডাম। আঙ্কেলকে চিনি, আব্বুর সাথে কথা বলতে দেখতাম। আমরা যেতেই ভালো মন্দ জিজ্ঞালো। ম্যাডাম দেখে আমার দিকে ফিরে চোখ টিপ মারে। কিছুই বুঝলাম না কি হচ্ছে এখানে। তখনই আমার ফোনটা বেজে ওঠে, তাই রিসিভ করার জন্য সাথে চলে আসি। দেখি সাব্বির কল দিয়েছে। রিসিভ করে বললাম, কি হয়েছে বল। মামা, আলম সাহেব টাকা রাখার ব্যাংকটা জেনে গিয়েছে। সব ইনফরমেশন আমার কাছে আছে। তাহলে সবাইরে জানিয়ে দে, রাতে অ্যাটাক হবে। আচ্ছা। ওকে, রাখি এখন, এক জায়গায় আসি। আচ্ছা। আসলে আলম সাহেব আমাদের শহরের মেয়র। সরকার থেকে শহরে বস্তিদের জন্য কয়েক কোটি টাকা ফান্ড আসে, বাট হালারপো তাদের টাকা মেরে দিয়েছে। সব কিছুর খবর নিয়ে জানলাম এই টাকাগুলো প্রবালী ব্যাংকে রেখেছে। এটা শহরে কালো টাকা জমা রাখার ব্যাংক। যত রাজনৈতিক ব্যক্তিরা আছে সব বদমাশগুলো এখানে টাকা রাখে। তাই রাতে অ্যাটাক করার প্ল্যান করি, কারণ এগুলো মেরে দিলে কোনো খবর ছাপা হবে না। যদি ছাপা হয় উল্টো এরাই ধরা খেয়ে যাবে। তারপর কল কেটে দেই। কল কেটে ঘুরে দেখে জাকিয়া ম্যাম আমার সামনে। ভয় পেয়ে গেলাম, কিছু শুনে ফেলেনি তো? কিরে, এতক্ষণ কার সাথে কথা বলছিলি? তা আপনাকে কেন বলবো? আমাকে বলবি না মানে? বলেই আমার দিকে এগিয়ে আসতে থাকে। কিছু না বলেই আমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। পাক্কা 5 মিনিট লিপ কিস করে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে হাঁপাতে হাঁপাতে বললাম, এটা আপনি কি করলেন? বাবু রাগ করো না, বিয়ের পরে কিসের সাইকেল শুরু করবো। বিয়ে মানে? আমার আম্মু আর তোর আম্মু ছোটবেলা থেকে বান্ধবী ছিল। তারা নাকি কথা দিয়েছিল বড় হয়ে আমাদের এক করে দেবে। এতদিন আমরা বিদেশে ছিলাম, আমি শুধু চাকরির জন্য এখানে এসেছিলাম। পরে জানতে পারি তোর সাথে আমার আগে থেকে বিয়ে ঠিক। এই জন্যই তো বলি, আন্টি আম্মুকে চিনে কিভাবে? আমি যদি নারাজি হয়ে বিয়েতে? তোকে আমি আগেই ভালোবেসে ফেলেছি। বিয়ে ঠিক না থাকলেও জোর করে বিয়ে করতাম। এখন তো সুযোগ আরো বেশি। তাহলে ভাব, তুই বিয়ে না করে পালাবি কোথায়? না, আমি একজনকে ভালোবাসি। কি বললি? বলেই তেরে আসে আমার দিকে। আরে থামেন, আগে শুনবেন তো কে সে? কে? আর কেউ নয়, আমাদের ক্লাসের নতুন ম্যামকে। ম্যাডাম আমার কথা শুনে জড়িয়ে ধরে বলতে থাকে, সত্যি? হ্যাঁ। তারপর সব খুলে বলি, প্রথম দিনেই কিভাবে ক্লাস খেয়েছিলাম। ইস, আমার বিশ্বাসই হচ্ছে না। এবার তো ছাড়েন। না, ছাড়ো। আগে একটা কিস দে। তখনই ভাবি, আমি কিন্তু এখানেই আছি। তিশার কথা শুনে ম্যাম তাড়াতাড়ি ছেড়ে দিয়ে বলল, ভাজি, তুই আসার সময় পেলি না? আমি কি জানতাম নাকি? যাই হোক ভাবি, এই হারামিটা না একটা মেয়েকে সাথে প্রেমপত্র দিয়েছিল। ওকে ইচ্ছে মতো দেও। কি? তিশা, তুমি তো সেই দুষ্টু। জানো ভাবি, কুত্তাটা প্রতিদিন আমাকে মাইর দেয়। তাই তুমি ওকে শায়েস্তা করো তো। খাওয়ারা তুই পেতনি,
তিশা এক ধরে নিচে চলে যায়। আমরাও চলে আসি। নিচে আসতেই আম্মু বলল, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। বলো। জানি কি বলবে, তা বললাম। তোর সাথে আমার বান্ধবীর মেয়ের বিয়ে ঠিক করেছি। শুনছি ও নাকি তোর ম্যাডাম। এখন তুই কি রাজি? তোমরা যা ভালো বোঝো তাই করো, আমি রাজি। বাহ, তুই এত ভদ্র হলি কবে? তুমি কি বলো হ্যাঁ আমার ছেলেকে? আরে মজা করছিলাম, আর কি। আব্বুর কথা শুনে সবাই হেসে দিল। এরা তো জানে না লাভ ম্যারেজ এটা, তাই আমি না বলতেই রাজি হয়ে গিয়েছি। তারপর সবাই মিলে সিদ্ধান্ত নিল অনার্স ফার্স্ট ইয়ারের ফাইনালের পরে আমাদের বিয়ে। এখন আন্টি পরিয়ে রাখবে। তারপর খেয়ে দিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি চলে আসি। দেখি সাব্বির মেসেজ দিয়েছে, সবগুলা চলে এসেছে, আমি শুধু বাকি। কিভাবে যাব চিন্তা করছি। তখনই মাথায় একটা বুদ্ধি আসে। সোজা আম্মুর কাছে গেলাম। আম্মু, ইয়াসিনের মা বাবা নাকি গ্রামের বাড়িতে গেছে, ও একলা থাকতে পারবে না, তাই আমাকে বলেছিল যেতে। এটা শোনার পর আম্মু অনুমতি দিল যাওয়ার জন্য। একদরে ঘরের বাহিরে সন্ধ্যা হয়ে গিয়েছে। বের হতেই দেখি সবাই টিকো নিয়ে হাজির। আমি সোজা উঠে পড়ি। একটানে সাব্বিরদের বাড়ি চলে আসি। আন্ডারগ্রাউন্ড রুমে গিয়ে প্রয়োজনীয় সব জিনিস নিলাম, নিয়ে বেরিয়ে পড়ি। কয়েক ঘন্টার ভিতর চলে আসলাম প্রবালী ব্যাংকের সামনে। একবার ড্রোন চালিয়ে দিলাম। কোথায় কোথায় কি সিসি ক্যামেরা আর গার্ড দেওয়া আছে সব জেনে নিলাম। দ্রুত জেসির কালেকশন ল্যাপটপের সাথে লাগিয়ে দিলাম। কানেকশন দিতেই, অর্ডার করো বন্ধু, কি করতে হবে? আমাদের লোকেশনে যত সিসি ক্যামেরা আছে সব হ্যাক করে ফেললাম। ওয়েট ফর 5 মিনিটস। কিছুক্ষণ পর জেসি বলে উঠল, অপারেশন সাকসেসফুল। তারপর সবাই মুখোশ পরে ব্যাংকের সামনে আসলাম। ব্যাংকের প্রবেশ পথে 2টা গার্ড। সামনে গিয়ে স্প্রেটা ছেড়ে দিলাম, সাথে সাথে অজ্ঞান। ভেতরে গিয়ে দেখি লকারের সামনে আরো 2টা। সরাসরি ওদের সামনে না গিয়ে স্প্রের বোতলটা খুলে ওদের সামনে ফেলে দিলাম। কিছুক্ষণের ভেতরে সাদা ধোঁয়ায় ছেয়ে গেল চারপাশ। 2টা মাটিতে লুটিয়ে পড়ল। লকারের সামনে গেলাম। সাব্বির ল্যাপটপ থেকে পাসওয়ার্ড বের করলো। তারপর লকার খুলে টাকাগুলো নিয়ে সোজা বস্তির সামনে, যাতে না চিনতে পারে, তাই মুখোশ পরে আসলাম। এখানকার প্রধানকে রেখে টাকাগুলো দিয়ে আসলাম। টাকাগুলো পেয়ে উনি আমাদের জড়িত হলো। আসলে তাদের ঘরবাড়ি নির্মাণের জন্য সরকার থেকে টাকাগুলো দেয়া হয়, তাই টাকাগুলো পেয়ে অনেক খুশি হই। তারপর সেখান থেকে সাব্বিরের আন্ডারগ্রাউন্ড রুমে চলে আসলাম। শহরে দুর্নীতিবাজ নেতাদের লিস্ট বের করতে থাকি। সেই অনুযায়ী যত ইনফরমেশন দরকার সব কালেক্ট করি। আজ থেকে দুর্নীতিবাজ যত এমপি মন্ত্রী আছে সবগুলোর কালো টাকা হ্যাক করে প্রাপ্য জায়গায় বুঝিয়ে দেব। এভাবে প্রায় অনেক রাত পর্যন্ত কাজ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েই বুঝতেই পারিনি। ঘুম ভেঙে যাওয়ার পর দেখি এক একজনের ওপরে নিচে শুয়ে আছি। সবাইকে ডেকে তুললাম। ফ্রেশ হয়ে অনলাইনে খাবার অর্ডার দিলাম। খেয়ে দিয়ে সবাই যার বাড়ি চলে যায়। আজকে আর কলেজে যাব না, পুরো শহরটা একদিন ঘুরবো, নিজেদের শহরের অবস্থাটা দেখার জন্য আর কি। সাথে সাথে আরেকটা প্ল্যান করব। যাই হোক, বাড়িতে চলে আসলাম। এসে দেখি ম্যাম আমাদের বাড়িতে। আমি যেতেই বলল, এত রাতে কোথায় ছিলে? আসলে আমার এক ফ্রেন্ডের বাবা মা গ্রামের বাড়িতে যাওয়ায় ওর সাথে থাকতে হয়েছে। ও, তাড়াতাড়ি রেডি হও। কেন? কলেজে যাবে না? না, আজকে একটু কাজ আছে, তাই যাওয়া যাবে না বলেই আমি ঘরে চলে আসি। আমি আসতেই জাকিয়া ম্যাম আমার পেছনে ঘরের ভিতরে আসলো। কে কি, আপনি কলেজে না গিয়ে এখানে আসলেন কেন? আগে পাওনাটা নিয়ে যাই, তারপর না হয় কলেজে যাবে। কিসের পাওনা? না বোঝার ভান করে বললাম। কিসের পাওনা না? বলে একটানে ম্যামের শরীরের সাথে মিশিয়ে নেয়। তারপর ঠোঁটের সাথে ঠোঁটটা লাগিয়ে দেয়। পাক্কা 5 মিনিট লিপ কিস করে ছেড়ে দেয়। বুঝলাম, জানো ওটা আমার পাওনা, প্রতিদিন একটা করে দিতে হবে। বলেই ম্যাম চলে যাচ্ছে। তখনই আমি ম্যামের হাতটা ধরে একটানে আমার সাথে মিশিয়ে দিলাম। ম্যাডামের গোলাপি ঠোঁট দুটোর মাঝে আমার ঠোঁট ডুবিয়ে দিলাম। ইস, এক অনুভূতি। কিছুক্ষণ পর ছেড়ে দেই। ম্যাম ছাড়া পেয়ে বলল, তুমি তো হেব্বি দুষ্টু, ম্যাডামকে লিপ কিস করো। কেন ম্যাম, ভালো হয়নি নাকি? আরেক রাউন্ড দেবো? ইস, তুমি না সেই লুচু হয়ে গেছো। ও মা গো, গুন্টি ম্যামের লজ্জা লাগে দেখি। বললি আমি? অবস্থা দেখি ভালো নয়। এক ধরে ওয়াশরুমে চলে আসলাম। এদিকে ম্যাম কিছুক্ষণ চিল্লাচিল্লি করে কলেজে চলে যায়। তখনই আমার পকেটের ফোনটা বেজে ওঠে। রিসিভ করতেই সাব্বির বলতে শুরু করে, জাকির, সর্বনাশ হয়ে গেছে,
ড্রাগন টিমের লোকেরা ইয়াসিনকে বন্দি করে রাখছে। কি দোষ? কিভাবে? তাড়াতাড়ি বল। ঢাকার জনি মাস্তানকে চিনোস? ড্রাগনের ডান হাত, সিয়াম আকন্দের ছোট ভাই। ওই এমপি শ্যামাকন্দ? হ্যাঁ, ড্রাগন মাস্তান কিভাবে যেন আমাদের খবর পেয়ে যায়, আর সে জেনেও যায় আমরা ঢাকার। তাই এই শালা এমপির ছোট ভাই মাস্তান জনির মাধ্যমে ইয়াসিনকে কিডন্যাপ করে। তুই কিভাবে খবর পেলি? তুই কি ভুলে গেলি আমাদের সবার সাথে লোকেশন ট্র্যাকার থাকে? ইয়াসিনকে ফোন দিয়ে দে, ওর মোবাইল বন্ধ বলছে। মনে মনে সন্দেহ লাগে, তাই লোকেশন ট্র্যাক করে দেখি ও একটা গোডাউনে বন্দি। সামনে দেখি জনি মাস্তান আর ওই শালার এমপি সিয়াম বসে আছে। ইয়াসিনকে কি যেন জিজ্ঞাসা করছে। মামা, ওরা আবার ইয়াসিনের কিছু করে ফেলবে না তো? তাড়াতাড়ি কিকুকে নিয়ে আলিফকে সাথে করে আমাদের বাড়ির গেটের সামনে এসে দাঁড়া। ওকে, আমি আলিফকে নিয়ে আসছি। এদিকে জনির আস্তানার ভিতর। তোদের তো সাহস কম নয়, এতটুকু ছেলে হয়ে ড্রাগন কিং এর রাজ্যে হাত বাড়াস। ভাইয়া, তুমি এসব না বলে ওকে বলো এর সাথে যেগুলো জড়িত আছে সবগুলোকে এখানে আনতে, না হলে ওকে জানে মেরে ফেলবো। ইয়াসিন হাসতে হাসতে বলতে লাগলো। ওদের ডাকতে হয় না, ওরা সব সময় ঢাকার আগেই চলে আসে। ইয়াসিনের হাসে দেখে জনি রেগে কলা ধরে বলতে থাকে, এই শালা, তোর ভয় লাগছে না? কিছুক্ষণ পর তোর মৃত্যু হবে, এখনো হাসছিস? তোর বাপগুলো আসবে, দেখ কি অবস্থা করি। কিং এর অর্ডার পেলেই তোর জমের বাড়ি পাঠিয়ে দিব। ওরা মৃত্যু ভয় পায় না, ডেইট গেম খেলতে অনেক ভালোবাসে। দেখবি কিছুক্ষণের ভিতর এখানে চলে আসবে। এমপি সিয়াম আর সহ্য করতে পারেনি, ইয়াসিনকে লাথি মেরে ফেলে দেয়। শুয়োরের বাচ্চা, তোর বয়স কত হয়েছে? নাক টিপ দিলে দুধ বের হবে, আর বলিস তোরা টেট গেম খেলবি? তখনই ওদের একটা চেলা এসে বলতে থাকে, বস, কে যেন একটা গাড়ি নিয়ে আমাদের লোকদের মারতে মারতে আসছে। এই কি বলিস? মাল খেয়েছিস নাকি? গাড়ি দিয়ে কিভাবে মানুষ মারে? না বস, তাড়াতাড়ি এখান থেকে চলেন, পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। আমাদের একটা লোকও বেঁচে নাই, ওরা খুব ভয়ঙ্কর। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ওদের কথা শুনে ইয়াসিন জোরে জোরে হাসতে থাকে। তখনই দরজা ভেঙে ভিতরে একটা গাড়ি প্রবেশ করে। 3টা ছেলে বের হয়ে আসে। জনি আর সিয়াম আরো অবাক হয়ে যায়। এই পিচ্ছিগুলা নাকি আমাদের মারবে? জনি কিছু না বলে একটা লাঠি নিয়ে আমাদের দিকে তেড়ে আসে। তখনই 3জন মিলে ওদের ওড়াধরা কেলানি দিলাম। জনির পিছনেই পা দিয়ে চেপে ধরে বললাম, তোরা আসলেই বোকা, তোদের চেলাগুলোকে মেরে আসলাম, তাও জেনে আমাদের মারতে আসিস। জনি আস্তে আস্তে মুখটা তুলে বলতে থাকে, তোরা খুব বড় ভুল করছিস ড্রাগন গ্যাং এর সাথে পাঙ্গা দিয়ে। ও একটা রাক্ষস, পুরো একটা রাজ্য চালায়। ছোট নেতা থেকে শুরু করে দেশের এমপি মন্ত্রী যা আছে সবগুলারে ড্রাগন কিং চালায়। আর তোরা বাচ্চা হয়ে ওই লোকেদের সাথে পাঙ্গা নিচ্ছিস, মরণের তোদের খুব নিকটে। রাগে ওকে লাথি মেরে চিৎকার করে বললাম, শোন, তোর এই ড্রাগন কিং এর পতনের দিন চলে এসেছে। ভাবিস না তোদের মেরে দেব। আমরা লুকিয়ে গেম খেলি না, তোদের কিং এর সাথে ফেস টু ফেস খেলা হবে। তোদের সব কয়টার সামনে ড্রাগন কিং এর সাম্রাজ্য কুড়িয়ে দেব। তোদের পাপের পরিমাণ তোদের থেকে অনেক বেশি বেশি হয়ে গেছে। কান খুলে শুনে রাখ, সেদিন আমরাই কিং এর আস্তানা থেকে 500 কোটি টাকা উধাও করেছিলাম। তোদের পোষা কুত্তা আলম সাহেবের ব্যাংক আমরাই সেদিন লুট করেছি। তোরা ভুল করেছিস হ্যাকার দ্য জার্সি বয়েস এর সাথে পাঙ্গা নিয়ে। হ্যাকিং যুদ্ধটা এমন এক যুদ্ধ যে কারো যে কোনো পাপের রাজ্যে নিমিশেই শেষ করে দেবে। আজকে থেকে তোদের প্রহর করতে থাকবে ধ্বংসের। ভাই, দেখা হবে তোদের সাথে খুব শীঘ্রই। বলে 4জন মিলে সেখান থেকে চলে আসলাম। আপনারা এখন ভাবতে পারেন এই ড্রাগন কিং এর সাথে আমাদের কিসের এত শত্রুতা। তাহলে চলুন ঘুরে আসি সেই ভয়ঙ্কর 2 বছর আগের অতীত থেকে। বছরের পহেলা মাস, সবেমাত্র আমরা 3জন, আমি, আলিফ, ইয়াসিন এসএসসি পাশ করে ইন্টার প্রথম বর্ষে উঠি। একসাথে 3জন এসএসসি পরীক্ষা দেই। তখনও সাব্বিরের সাথে আমাদের পরিচয় হয়নি। ইন্টারের ওঠার পর সাব্বির আমাদের দলে যোগ দেয়। 4 বন্ধু মিলে ভালোভাবেই দিন কাটাচ্ছিলাম। প্রতিদিন একসাথে কলেজে যাওয়া, মাসের শেষে ঘুরতে যাওয়া, এসব মজামাসিতেই ভালোভাবেই সময় পার হচ্ছিল। তো একদিন সবাই মিলে ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করি। সে সময় কি কেউ গাড়ি ছিল না, ট্রেন জার্নি করতাম। সবাই মিলে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত বেছে নেই। সে অনুযায়ী ট্রেন নিয়ে ঢাকা টু চট্টগ্রাম রওনা দেই। সারা রাত জার্নি করে সকালে গিয়ে চট্টগ্রামে পৌঁছায়। সারাদিন
অনেক ঘোরাঘুরি করে রিসোর্টে ফিরছিলাম, তখন হঠাৎ কারো বাঁচাও বাঁচাও চিৎকার শুনে থমকে যায়। আওয়াজটা অনুসরণ করে সেদিকে যায়। কয়েকজন গুন্ডা টাইপের লোক একটা মেয়েকে জোর করে হোটেলের দিকে নিয়ে যাচ্ছে। আমরা ওদের পিছু নেই। যেতে যেতে একটা হোটেলের সামনে গিয়ে থামে। মেয়েটাকে হোটেলে ঢুকিয়ে দিয়ে গুন্ডাগুলো পিছনে ফিরতেই আমাদের দেখে একজন বলল, কি রে বাচ্চারা, তোরা এখানে কি করিস? ড্রাগস লাগবো নাকি? তখন আলী ভয়ে ভয়ে বলল, আমরা এসব নিতে আসিনি, আমরা আসলাম এখানে কারণ আপনারা একটা মেয়েকে এখানে জোর করে আনছেন। তখন লোকটা হাসতে হাসতে বলে, ওই মা, আমাদের কিং পছন্দ করেছে তাই ওকে ধরে আনছি। বসের প্রতিদিন একটা করে মেয়ে ভোগ করতে হয়, না হলে ঘুম আসে না। তার এখান থেকে চলে যা, আর কিছুক্ষণ পর বস চলে আসবে, তোদের দেখলে জমের বাড়ি পাঠিয়ে দিবে। একটা মেয়েকে রেপ হতে দিতে পারি না, আমরা এখনই পুলিশকে ইনফর্ম করব। এই কথা শুনে সবগুলো বিকট হাসি হাসতে থাকে। একজন বলল, এই পিচ্চি, তুই জানিস কে এই বস? পুরো চট্টগ্রাম শহরের অপরাধ জগতের কিং ড্রাগন। এমপি মন্ত্রী পর্যন্ত বসের পায়ে পড়ে থাকে। আর পুলিশ তো কিং এর জুতা নিয়ে হাঁটে। দাঁড়া, তোদের এখানে আমরা জমের বাড়ি পাঠিয়ে দেই, থানায় যাওয়ার দরকার নেই। 4টা ওপরে গিয়ে ভালো থাকিস। বলে একটা ছুরি বের করে আমাদের দিকে এগিয়ে আসতে থাকে। ছুরি দেখে চারজনের অবস্থা খারাপ, দৌড়ে সেখান থেকে চলে আসি। হাবাতে কোনো মতে রিসোর্টে উঠলাম। কেউ কোনো কথা বলছি না। তখন আমি বললাম, কে এই ড্রাগন রে? আমি কোথায় যেন এই নামটা শুনেছিলাম, ঠিক মনে পড়েছে। বলেই সাব্বির চমকৃত হলো। কি? তখন আমি আব্বু আম্মুর সাথে লন্ডনে ছিলাম। একদিন আন্তর্জাতিক অপরাধ বিষয়ে একটা আর্টিকেল পড়ছি। হঠাৎ বাংলাদেশ নিয়ে একটা লেখা চোখে আটকে যায়। হেডলাইন ছিল, দক্ষিণ এশিয়ার মধ্যে অপরাধ জগতের শীর্ষ সন্ত্রাস ড্রাগন কিং। নারী পাচার থেকে শুরু করে কালো বাজারি, ড্রাগস সাপ্লাই, সব ধরনের অপরাধে জড়িত। কৌতূহলবশত পড়তে শুরু করি। যা জানলাম শুনে অবাক হয়ে যাই। এত তথ্য প্রযুক্তির উন্নয়ন হয়েছে, তবুও নাকি ওকে ধরা সম্ভব হচ্ছে না। এখনো পর্যন্ত দেশের আর্মি ফোর্স ওর পিছনে লেগে আছে, কিন্তু ধরতে পারছে না। তাহলে তো সাংঘাতিক ব্যাপার। আচ্ছা, আমরা ওকে ধরার চেষ্টা করতে পারি, মজা করে বললাম। দেখ, এটা তুই মজা করে বলছিস, কিন্তু একটা জিনিস করে কিন্তু ওকে ধরা সম্ভব। দূর রাখ তোর ফালতু কথা। হাজার হাজার সরকারি মিশন চালানো হচ্ছে একে ধরার জন্য, আর আমরা নাকি ওর পিছনে লাগবো? এত তাড়াতাড়ি মরার শখ নেই আমার, এখনো ভয় হচ্ছে যদি এখানে এসে আমাদের মেরে দেয় ওই লোকগুলো। আলিফ, ঠিকই রে, আমাদের বাড়ি চলে যাওয়া উচিত যদি আমাদের দেখে এখানে চলে আসে। আচ্ছা, এখন বাজে কয়টা? সন্ধ্যা 6টা। ঢাকার ট্রেন তাহলে পাবো 6টা 30-এ ঢাকার উদ্দেশ্যে কর্ণফুলী এক্সপ্রেস ছাড়ে। আচ্ছা চল তাহলে চলে যাই বাড়ি। তারপর সবাই মিলে সবকিছু গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য হোটেল থেকে বের হতে কিছু মানুষকে দেখলাম একসাথে গোল হয়ে কি যেন দেখছে। আমরা গেলাম, একটু বের ঠেলে ভেতরে যেতে দেখি একটা মেয়ের লাশটা দেখা মাত্রই আমার মাথা ঘুরে যায়। কি ভয়ঙ্করভাবে মারা হয়েছে। ভালো করে দেখে তো অবাক, এটা তো সেই মেয়েটা গুন্ডাগুলো ধরে নিয়ে গিয়েছিল। তার মানে ধর্ষণ করে মারা হয়েছে। কোনো মতে নিজেকে ঠিক করি। আলিফ আর ইয়াসিন মুহূর্তেই অজ্ঞান হয়ে যায় এরকম ভয়ানক লাশ দেখে। সেদিন কোনো মতে বাড়ি ফিরে আসি। চোখ বুঝতেই লাশটা চোখের সামনে ভেসে ওঠে। ফোন দিয়ে দেখি সবারই একই অবস্থা। সবাই আড্ডাখানায় জমা হয়। মেইন উদ্দেশ্য ছিল এই টপিকটা নিয়ে আলোচনা করার। গিয়ে দেখি সবাই উপস্থিত। আমি গিয়ে বললাম, আমাদের কিছু করা দরকার, না হলে ওই নরপশুরা না জানি আরো কত মেয়ের প্রাণ নেয়। আমরা কি করব? আমাদের তো করার কিছুই নেই। এই কথা বলিস না, আজ একটু চিন্তা করে দেখতো, ওই মেয়েটার জায়গায় আমার বা তোদের বোন যদি থাকতো, যত বড়ই ভয়ঙ্কর মাফিয়া হোক না কেন, প্রতিশোধের জন্য কিছু না কিছু তো করতাম। তুই কিন্তু ঠিকই বলেছিস। আজ মনে কর আমাদের পরিবার থেকে কেউ ওখানে ঘুমাতে যায়, এইটার কোনো নিশ্চয়তা দিতে পারবি পরিবারের লোকের সুস্থভাবে ফিরে আসার? তাহলে কি উপায়? ওকে ধ্বংস করার কোনো সূত্র নেই তো? উপায় আছে। কি চাইছিস বলতো তুই? হ্যাকিং। ভার্চুয়াল জগতের মাস্টারমাইন্ড হতে হবে। কি হ্যাকিং? হ্যাঁ, হ্যাকিং। তোরা কি জানিস কেন ওই ড্রাগনকে ধরা চাচ্ছে না? কারণ ওর সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। কোথায় থাকে, কোথা থেকে ওর সাম্রাজ্য পরিচালনা করছে, এসব আমাদের দেশের আর্মি বা পুলিশ কেউই পাচ্ছে না, তাই ওকে ধরতে পারছে না।
তার মানে তোরা বুঝতে চাইছিস আমরা ওর ইনফরমেশন কালেক্ট করে সরকারের মাধ্যমে ধরতে পারি, আর এই মাধ্যমটা কি হলো হ্যাকিং? হ্যাকিং, তবে সাধারণ হ্যাকার নয়, সাইবার জগতে টিকে থাকার মতো পারদর্শী হতে হবে। ইয়াসিন, তোর মামা না আর্মির মেজর? আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পারলে তুই তোর মামার সাহায্য নিতে পারবি না? তা তো পারা যাবেই। তাহলে মামা ছুটিতে আসলে এই নিয়ে কথা বলবেন। যাই হোক, আগে আমাদের হ্যাকিং শিখতে হবে। সবাই শপথ নিয়ে রাখ। তারপর চারজন মিলে হাতের উপর হাত রেখে শপথ করি যে যে কোনো মূল্যে ড্রাগন টিমকে ধরব। তারপর শুরু করলাম আমাদের কাজ। এভাবে হ্যাকিং শিখে শিখতে প্রায় 2টা বছর লাগে। শুনলেনই তো সেই অতীত। অনেকদিন পরিকল্পনা করে ওসব ইনফরমেশন পেয়ে যায়, কোথায় কোথায় ওর গ্যাং ছড়িয়ে আছে, কারা কারা ওর সাথে জড়িয়ে আছে। এখন শুধু পরিকল্পনা মাফিক ওকে ধরব। জনির গোডাউন থেকে সোজা ইয়াসিনের মামার বাসায় আসলাম। আর্মি মেজর জেনারেল কামরুল হাসান, ওনার সাথে আমরা একটা প্ল্যান করি। কি প্ল্যান ড্রাগনকে ধরার সময় জেনে যাবে। তারপর সব কিছু করে বাসায় চলে আসলাম। আস্তে আস্তে সন্ধ্যা নেমে যায়। তারপর খেয়ে দিয়ে কিছুক্ষণ পড়াশোনা করে ঘুমিয়ে যাই। পরীক্ষা চলে আসে, তাই এখন তো একটু পড়াশোনা করা দরকার। সকালে ঘুমাচ্ছি, হঠাৎ বুকের ওপর ভারী কিছু অনুভব করি। তাকেই দেখি ম্যাডাম পুরো বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে শুয়ে আছে। দেখতে যা কিউট লাগছে, একটা পাপি না দিয়ে পারলাম না। কিস করার সাথে সাথে ম্যাডাম আমার উপরে উঠে বসে। তারপর বলল, তুমি না দিন দিন হেভি পুংটা হয়ে যাচ্ছ, খালি সুযোগ পেলে কিস করে ফেলো। এখন দেখো কি করি। বলেই মুখটা এগিয়ে আনছে। আমি সাথে সাথে আটকে দিলাম। আরে দাঁত ব্রাশ করি নাই। রাখ তোর ব্রাশ, আমাকে কিস করতে দে। দেখেছেন কেমন লুচ্চা, দাঁত ব্রাশ করছি না তাও কিস করতে আসে। ধাক্কা দিয়ে বিছানার একটা সাইডে ফেলে দিয়ে একদরে ওয়াশরুমে দরজাটা লাগিয়ে দিই, না হলে যেই লুচ্চা এখানে চলে আসবে। ম্যাডাম দরজা ধাক্কাচ্ছে। আই বদমাইশ, দরজা খোল, আমাকে আগে কিস দিলে কেন? আমি এদিকে ফ্রেশ হচ্ছি, ম্যাডাম দরজায় ধাক্কাচ্ছেই। ফ্রেশ হয়ে টাওয়ালটা পরতেই মনে পড়ে খাইছে রে, প্যান্ট শার্ট আনি নাই, এখন কি করি? দরজার কাছে গিয়ে দেখি বাইরে থেকে লাগানো। ম্যাডাম মনে হয় লাগিয়ে দিয়েছে। চিল্লাচিল্লি শুরু করলাম। আমার চিল্লাচিল্লি শুনে ম্যাম বলতে লাগলো, এটাই তোর শাস্তি, আমাকে ভিতরে না ঢুকতে দাও। প্লিজ দরজাটা খুলে দেন, কাপড়গুলো দিন, ঠান্ডা লাগছে। না দিমন, প্লিজ প্লিজ দিয়ে দাও, না হলে কলেজে দেরি হবে। আমার কথা শুনে ম্যাডাম কাপড়গুলো নিয়ে দরজাটা খুলে দেয়। আমি কাপড় নেওয়ার আগেই ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে ফেলে। এখন কি করবি? সুন্দরভাবে একটা কিস করতে দে, না হলে কি বলার আগেই টাওয়ালে ধরে বলল, দিব নাকি টান? এই না না, আমার ইজ্জত শেষ। তাহলে চুপচাপ দাঁড়িয়ে থাক। বলেই জাকিয়া ম্যাম আমার ঘাড়ে পিঠে হাত দুটো দিয়ে খামচে ধরে, ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে মিশিয়ে দেয়। কিছুক্ষণ লিপ কিস করে বুকের মধ্যে কিস শুরু করে দেয়। খাইছে রে, আজকে মনে হয় বিয়ের আগেই বাসর করে ফেলবো। তাড়াতাড়ি আটকায়। ম্যাম এটা ঠিক না, কি করছেন এটা? রাখো, আমাকে কিস করতে দাও। আরে ম্যাডাম কলেজের সময় হয়ে যাচ্ছে, এসব কি করছেন? বলেই জোর করে ম্যাডামকে আলাদা করলাম। আবার নেশা করে চোখে এগিয়ে আসে, না কিছু একটা করতে হবে। কাপড়গুলো নিয়ে ম্যাডামকে ওয়াশরুমে রেখে বাইরে হতে দরজাটা লাগিয়ে দিলাম, না হলে কাপড় পরতেও দেবে না। ভেতর থেকে ম্যাম চিল্লাচিল্লি করছে। তাড়াতাড়ি কাপড় পরে দরজাটা খুলে দিয়ে একদরে নিচে চলে এলাম। এসে সোজা খাবার খেতে বসে গেলাম। আমার পিছনে দেখি ম্যাম আসে। তারপর খেয়ে দিয়ে ম্যাডামের সাথে গাড়িতে করে কলেজের দিকে রওনা দেই। গাড়ির ভিতরে ম্যাডাম বলল, তুই আমাকে বাথরুমের দরজা লাগিয়ে চলে এসেছিলি কেন? আরে আসতে, আপনি কি করছিলেন? আর একটু হলেই ম্যাডাম মুচকি হেসে বলল, আর একটু হলে কি? ধুর কিছু না। তা বললে তো হবে না, এই শাস্তি পেতেই হবে। বলেই ম্যাডাম সাইডে গাড়ি থামিয়ে দেয়। গাড়ি থামাতেই আমি ম্যাডামকে এক টানে শরীরের সাথে মিশিয়ে দিই। 5 মিনিট ঠোঁটে কিস করে ছেড়ে দেয়। হয়েছে আবার? বাহ, পিচ্ছি দেখি আমার থেকে এক পা গিয়ে। পিচ্ছি নাকি বিয়ে হলেই টের পাবেন এই পিচ্ছি কি করতে পারে, দেখবেন খালি। আর এখন তাড়াতাড়ি কলেজে চলেন। তারপর কলেজে চলে আসলাম। ম্যাডামের গাড়ি থেকে আমাকে নামতে দেখে আলামিগুলো তো অবাক, সাথে কলেজের সবাই অবাক, কারণ ম্যাডামের সাথে আমাদের ঝামেলা হয়েছিল। বলে রাখি, ম্যাডাম আর আমার বিয়ের ব্যাপারে ওদের কিছু বলিনি, তাই ওরা জানেও না। আমি ওদের কাছে যেতেই, মামা কেমনি কি, কিছুই তো বুঝলাম না। তারপর ওদের আমার আর ম্যাডামের বিয়ের ব্যাপারে বলি। আমার কথা শেষ না হতেই সবগুলো আমার উপর ঝাঁপিয়ে পড়ে। এই নে এই নে এই নে হালার পুত, তুই এত বড় হারামি? আমি কাঁদো কাঁদো গলায় বললাম,
তোরা আমার সব কথাটা তো শুনবি। আমি জানতাম নাকি ম্যাডামের সাথে আগে আমার বিয়ে ঠিক করা? জানলে তো তোদের বলতামই। হয়েছে মামা, আর দুঃখ করতে হবে না। বিকেলে তোকে ফকির বানাবো, রেডি থাকিস। এখন চল ক্লাসে চলে যাই। তারপর সবাই মিলে ক্লাসের দিকে আসতে থাকি। তখনই নীলা মাঝপথে এসে দাঁড়ায়। আমি কিন্তু তোর উত্তর পাইনি, প্লিজ বিশ্বাস কর, আমি সত্যিই তোকে অনেক লাভ করি। আসলে নীলা, আমি বলার আগেই আলিফ বলল, নীলা, তুই ওকে লাভ করিস? মানে ওর সাথে ম্যাডামের বিয়ে ঠিক? কি, তোরা নিশ্চয়ই আমার সাথে মজা করছিস? না, এটা মজা না, সত্যি। দেখ নীলা, জীবনে কাউকে পছন্দ হতেই পারে, আবার নিজেও জানি কখন যে হঠাৎ করে কাকে ভালো লেগে যায়। তোর ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। হয়তো তোর ভাগ্যে আমি ছিলাম না, এর জন্য তুই কষ্ট পাবি, এটা কোনো মানে হয় না। আমাকে ভুলে যা নীলা, নিশ্চয়ই আমার চেয়েও বেটার কাউকে পাবে। সব ভালোবাসার মানেই পূর্ণতা না, কিছু ভালোবাসা আজীবন অপূর্ণতায় বন্ধ কুটিরে আটকে থাকে। প্লিজ নীলা, ভুলে যা নীলা। কিছু না বলেই নীলা চোখের পানি মুছতে মুছতে চলে যায়। নিজের কাছে একটু খারাপ লাগলো, হয়তো ম্যাডামকে আমি ভালোবাসি, তেমনই ভাবে ও নিশ্চয়ই আমাকেও লাভ করে। না পাওয়ার যন্ত্রণা যে কেমন শুধু ছেঁকা খাওয়া লাভরাই জানে। যাই হোক, সবাই মিলে ক্লাসে চলে আসে। 2 ঘন্টা যাওয়ার পর ইয়াসিনের ফোনে একটা কল আসে। ইয়াসিন কথা বলার পর বলল, আমাদের যাওয়ার সময় হয়েছে, এইমাত্র ফোন দিয়ে জানালো। ওকে, তাহলে চল সবাই, আজ আর ক্লাস হবে না। তারপর আমরা 4টা স্বদেশী ছেলে রোদের জমকালো আলোতে বেরিয়ে পড়ি কলেজ ক্যাম্পাস থেকে। অনেক রিসার্চ করে জানলাম ড্রাগন কিংয়ের বেঁচে থাকার মূল সম্বল হলো অবৈধ কারখানাগুলো, বিশেষ করে অবৈধ অস্ত্রের কারখানা, মদের কারখানা, চোরা কারবার। এগুলো আয় দিয়ে ও বিরাট একটা বাহিনী পালন করে। জায়গায় জায়গায় ওর টিমের লোকেরা এসব খুবই গোপনভাবে সামলায়। প্রায় ওর 15টার মতো বড় বড় কারখানা আছে, 5টা চট্টগ্রামে আর 3টা ঢাকায়, বাকিগুলো বিভাগীয় জেলাগুলোতে। তা একটা নীল নকশা বানাই, আগে ওকে অর্থনীতির দিক দিয়ে নিঃস্ব করব। তাই এর জন্য দরকার সাময়িক শক্তি। সেদিন ইয়াসিনের মামার সাথে এটা নিয়ে আলোচনা হয়। উনি আমাদের সিক্রেট একটা স্পেশাল আর্মি ফোর্স দেবেন, শুধু ঢাকা আর চট্টগ্রামে মিশনের জন্য। বাকিগুলোর জন্য উনি আলাদাভাবে পদক্ষেপ নেবেন, কারণ ঢাকার চট্টগ্রামে অবৈধ কারখানাগুলোই হচ্ছে, আমরা শুধু ওদের লিড দেব, বাকি ধ্বংসের কাজ ওরাই চালাবে। তাই এখন মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। কিছুক্ষণ পরই আমাদের আস্তানা মানে সাবিরের বাড়ি চলে আসি। সব কিছু নিয়ে রেডি হয়ে ওটা নিয়ে নির্দিষ্ট জায়গায় চলে আসি। কয়েকটা আর্মির গাড়ি দাঁড়ানো, সামনে একজন 30 বছর বয়সী কমান্ডো আমাদের দেখে আস্তে আস্তে বলতে থাকে, আমাদের মেজর সাহেবের মাথা নেহাতি খারাপ হয়ে গেছে, না হলে তোমাদের মতো কম বয়সী ছেলেদের দিয়ে এসব কাজ করতে পাঠায় না। ওনার কথা শুনে রাগ হতে লাগলো আমাদের। আপনি রং ভাবছেন, কর্মদক্ষতা বয়সের মধ্যে সীমাবদ্ধতা থাকে না, শুধু দায়িত্ববান হলেই হয়। ও আচ্ছা, তাহলে তোমাদের কি দক্ষতা? আচ্ছা, আপনি একটা কথা বলেন তো, আগে আপনারা ড্রাগনের কোনো হাদিস পাননি কেন? সঠিক তথ্য পাওয়া যায়নি বলে, কারণ এটা অনেক কঠিন ছিল। তাহলে এখন যে হদিস পেলাম, এটা কে বের করেছে? নিশ্চয়ই আপনার মেজর বলেছে, আপনারাই ওকে ধরার নীল নকশা বানাচ্ছি। তাহলে এখন যে হদিস পেলাম, এটা কে বের করেছে? নিশ্চয়ই আপনার মেজর বলেছে, আমরাই ওকে ধরার জন্য নীল নকশা বানাচ্ছি। তাই কাউকে নেগলেক্ট করা ঠিক নয়, সবারই কিছু না কিছু দক্ষতা আছে। আমার কথা শুনে দেখি কমান্ডোর মুখ কালো করে ফেলেছে। যাই হোক, সবাই রেডি হয়ে মিশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। ঢাকার মধ্যে ওর কারখানাগুলো একসাথে হওয়ায় বেশি সময় লাগেনি, সবগুলোকে মাইন দিয়ে গড়িয়ে দিয়েছি। যেগুলো বাধা দিতে এসেছে সোজা ক্রস ফায়ার, কারণ সরকার থেকে এটা নির্দেশ এসেছে। এদিকে ড্রাগন কিংয়ের রাজ্যে মানে ওর ডেরায় 3 জন লোক বসে আছে। একজন লোক জোরে চিৎকার মেরে বলল, তখনই একজন এখানে এসে বলতে লাগে, ছি ছি শিয়াম, তোকে আমার পার্টনার ভাবতেই লজ্জা লাগছে। ছোট ছেলেদের হাতে মায়ের খেয়ে আসছিস, আমার ভাবতেই লজ্জা লাগছে। কিং, বিশ্বাস করেন ওরা নিশ্চয়ই কোনো মাস্টার মাইন্ড হবে। রাখ তোর মাস্টার মাইন্ড, এই ড্রাগন কিংয়ের চেয়ে বড় মাস্টার মাইন্ড আর কে? আর তুই আমার সামনেই ছোট বাচ্চাদের প্রশংসা করছিস? কিং, সর্বনাশ হয়ে গেছে। কি? তাড়াতাড়ি বল, এমনি মাথা গরম হয়ে আছে। ঢাকায় আমাদের 3টা কারখানা কে যেন বোমা মেরে উড়িয়ে দিয়েছে। ওটা শুনে কিং রাগে থরথর করে কাঁপতে থাকে। পকেট থেকে গুলিটা বের করে সাথে সাথে লোকটার বুকের ভিতর পুরা পিস্তলের গুলি লোড করে দেয়। শালা, তুই আমাকে সংবাদ দিতে ভয় লাগলো না?
কিংয়ের রাগ দেখে সিয়াম আর জনি ভয়ে কাঁপতে থাকে। কার এত বড় বুকের পাটা আমার সাথে মিট আপ করতে চাইছে? ওকে তো ভয়ঙ্করভাবে মারবো। আমার রাজ্যে আক্রমণ করে, ওদের তো আমি কুকুরের মতো মারবো। তখন এমপি সিয়াম ভয়ে ভয়ে বলতে থাকে, বস আমার ওদের উপর সন্দেহ হচ্ছে। মানে? তখন সিয়াম আর জনি সেদিকে সব ঘটনা খুলে বলল, কিভাবে আমরা কিংকংয়ে ঠেট দিয়েছিলাম। কি আজকেই তাহলে ঢাকা যাব? ওদের সবকটাকে এখানে নিয়ে এসে পরিচয়টাকে মেপে দেখবো, ড্রাগন কিংকে হুমকি দেই। তখন সিয়াম আর জনি সেদিনে সব ঘটনা খুলে বলল, কিভাবে আমরা প্রিয়ঙ্ককে ঠেট দিয়েছিলাম। এদিকে আমরা মিশন শেষ করে বাড়ি চলে আসি। বাড়ি আসতেই সাব্বির ফোন দেয়। রিসিভ করে বললাম, কি রে, এখন আবার কি হয়েছে? মামা তুই যেটা বলছিলি সেটাই হয়েছে। মানে? ড্রাগন কিং ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে আমাদের ধরার জন্য। সাথে আবার জনি, এমপি সিয়ামও আছে। কিভাবে জানলি? ভুলে গেলি? উই আর জেসি বয়েস। এরা এখন কোথায় আছে সব তথ্য আমাদের সুপার কম্পিউটারে শো হচ্ছে। আমরা ইচ্ছা করলে কিন্তু ওকে এখানেই খতম করে দিতে পারি। ধুর বেটা, খেলা জমার আগেই শেষ করে দিলে। রিস্ক নেওয়ার মজাই থাকে না। ওকে ওর সামনে নিজের ধ্বংস সচকে দেখাবো। কেমনে করবি? এখন চল চট্টগ্রামে চলে যাই, সেখানে মিশন শুরু করি। ওকে তাহলে রেডি হয়ে নে। আর শোন, আমাদের ইয়াসিনকে নিয়ে যাব না, আমরা 3 জন যাব। মানে বুঝলাম না মামা, ইয়াসিন থাকবো না মানে? যেটা বলেছি সেটা কর। আমরা যে যাব ইয়াসিন যেন না জানে। 3 জন আজকেই রওনা দিব। আচ্ছা তুই যেটা বলছিস সেটাই হবে, তাহলে সন্ধ্যার দিকে রওনা দিব। ওকে বলে ফোনটা কেটে দেই। এখন ঘর থেকে পারমিশন নেওয়ার পালা। ঠিক করি, আম্মু তো মনে হয় পারমিশন দেবে না। ইয়েস, বুদ্ধি পেয়ে গেছি। সোজা রান্না করে গেলাম। গিয়ে দেখি আম্মু রান্না করছে। কিছু না বলেই পেছন থেকে জড়িয়ে ধরে বলতে থাকি, আই লাভ ইউ আম্মু। হারামজাদা, কি বলবি বলে ফেল, এত ঢং করা লাগবে না। ইস, তুমি কিভাবে জানলে? তোকে আমার হাড়ে হাড়ে চেনা আছে, দরকার পড়লে দরদ একেবারে উঠলে পড়ে। আসলে আম্মু একটা জায়গা যেতে হবে কয়েকদিনের জন্য। না, এটা হবে না। এমনিতেই অনেক ঘোরাঘুরি করে সময় পার করেছো, পড়ালেখার ধারের কাছেও যাও না। এখন থেকে পড়াশোনা শুরু করো, আর তোমার আব্বু জানলে সমস্যা হবে। আরে কথাটা তো শোনো, আলিফের নানু বাড়ি যাব, ওর মামাতো বোনের বিয়ে। আমাকে ছাড়া নাকি ও যাবেই না। এখন তুমি বলো, আমার জন্য সবার যাওয়া বন্ধ হয়ে যাবে? এটা কোনো কথা? প্লিজ প্লিজ আম্মু, তুমি না আমার বেস্ট আম্মু। কিন্তু তোর আব্বুকে কি বলবো? কি? আমি জানি তুমি আব্বুকে বোঝাতে পারবে। জানি, তোর সাথে প্যাচাল পেরে পারা যাবে না। আচ্ছা, কখন যাবি? তখনই ঘরে ম্যামের আগমন। কিছু না জেনেই বলতে থাকে, কোথায় যাওয়া হচ্ছে? আমিও যাব। আমি যেখানে যাই আপনাকে নেব কেন? দেখছো আম্মু আমার সাথে কেমন খারাপ আচরণ করে, আমি গেলে সমস্যা কি? তখন আম্মু বলল, কি রে, জাকিয়া ঠিকই বলেছে, তোর সাথে বিয়ের মাঝে গেলে সমস্যা কি? কি বিয়ে? তাহলে তো আমি আগেই যাব। তখন তিশা এসে বলতে লাগে, ভাবি এটা কিন্তু ঠিক না, আমাকে ছাড়াই বিয়েতে যাওয়া হচ্ছে, আমিও যাব। এদের কথা শুনে মাথা হ্যাং হয়ে যাচ্ছে। আমি যাচ্ছি কিসের জন্য, আর এরা কি ভাবছে? থুর, কেন যে বিয়ের কথা বললাম। এখন কি করি? আরে তোমরা আমার কথাটা তো শুনবা। এখানে শুধু আমাকে বলা হয়েছে যাওয়ার জন্য। তাছাড়া আলিফের মামাতো বোনের বিয়েতে শুধু আমরা বেস্ট ফ্রেন্ডগুলো একসাথে যাব। সে যাই হোক, তোমাদের সাথে গেলে সমস্যা হবে না। প্লিজ বোঝার চেষ্টা করো সবাই। আমি ওখান থেকে এসে তোমাদের নিয়ে ঘুরতে যাব, তবুও আজকে যেতে দাও। তখন তিশা হাসতে হাসতে বলল, তা তো হবে না মশাই। ধুর, তোরা যা, আমি নিজেই যাব না বলে নিজের রুমে এসে পড়ি। রাগ হতে লাগলো। আমি যাচ্ছি কেন, আসল ব্যাপারটা ওরা বোঝে না। সত্যি কথা বলে দিলে আম্মু হাড্ডি গুড্ডি ভেঙে ঘরে বসিয়ে রাখবে। আসলে আম্মু যদি জানে এসব কাজে জড়িত, তাহলে আল্লাহ জানে কি করবে। খুব সাবধানে এইসব মিশন চালাচ্ছি। ধুর, এখন কি করি? তখন জাকিয়া আসলো। কি জানো, রাগ করছো? আপনি আর একটা কথাও বলবেন না। আচ্ছা, এত রাগ দেখাতে হবে না, তুমি একাই যাবে? সত্যি? তবে শর্ত আছে। আবার কিসের শর্ত? সেখান থেকে ফিরে এসে আমাদের দূরে কোথাও করতে নিয়ে যেতে হবে, আর এখন থেকে আমি যা বলবো তাই করতে হবে। সেখানে গিয়ে ফোন না দিলে আমি রাগ করব, তাই প্রতিদিন ফোন দিয়ে একটা করে অক্সিজেন মানে মা দিতে হবে। আর এখন একটু রোম্যান্স হবে। সব বুঝলাম, বাট এখন রোম্যান্স হবে মানে?
দাঁড়াও, রোম্যান্স হবে মানে বুঝিয়ে দিচ্ছি। আপনি হেব্বি লজ্জা, বিয়ের আগে যখন খুশি তখনই কেস মারেন, একেবারে গুন্ডির মতো। কি আমি গুন্টি? দাঁড়া বলছি। একবার বেশ দাঁড়া বলছি। এক দৌড়ে ওয়াশরুমে, না হলে কেলানি খেতে হবে। ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে সাব্বিরের বাসায় চলে আসলাম। একটু আগে এসে পড়েছি, কারণ কিছু দরকারি কাজ করার জন্য। কেননা এই মিশনটা আমাদের একাই করতে হবে, কারণ চট্টগ্রামে মিশনের কোনো সিক্রেট আর্মি ফোর্স নেই। অবশ্য মেজর নানি ইয়াসিনের মামা বলেছিল উনি কথা বলে সেখানকার আর্মি বাহিনী আমাদের সাহায্য করবে, বাট আমরা না করে দিই। তবে ওখান থেকে কয়েক ডজন মাইন নিয়ে এসেছি, কেননা মিশনে এগুলো লাগতেই পারে। কিছুক্ষণের ভেতরে আমাদের আস্তানায় এসে পড়ি, দেখি আলিফ সাব্বির কি যেন করছে। কিরে মামা, সব রেডি? বাট ইয়াসিনকে জানালি না কেন? ও কিন্তু জানে মন খারাপ করবে। আরে এখানে প্ল্যান আছে, পরে সব বোঝা যাবে। আচ্ছা চল, এবার সব রেডি, এখন যাওয়া যাক। তারপর আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে দরজাটা অটোমেটিক খুলে দিলাম। দরজার ভিতর থেকে বেরিয়ে এলো কিকো সুপার স্পিড কার। সবাই উঠে বসলাম। হাই বন্ধুরা, শুভ সন্ধ্যা। হাই কিকো, শুভ সকাল। আজকে কিসে মিশন? ঢাকা টু চট্টগ্রাম পাহাড়তলি, অ্যাপ্লাই কর ফর্মুলা নাম্বার 17। তখনই কিকোর মনিটরে বাংলাদেশের হাইওয়ের ম্যাপ লোকেশন চলে আসে। তারপর কিকো ঢাকা টু পাহাড়তলি লোকেশন সেট আপ করে নেই, শাসা করে এক টান দেয়। আমরা এদিকে ল্যাপটপ দিয়ে জেসি এর সাথে কানেকশন নিয়ে নিই, কারণ সেখানে গিয়ে অনেক কিছু জানতে হবে। এভাবে জার্নির পর সকালবেলায় পাহাড়তলে গিয়ে পৌঁছায়। সকালে সবাই মিলে নাস্তা করে নেই, তারপর জেসিকে পোক করি। সাথে সাথে জেসি বলে বলে ওঠে, হাই বন্ধুরা, এতদিন পরে আমাকে স্মরণ করা হয়েছে। হাই জেসি, একটা ছোট কাজ করতে হবে। অর্ডার মি ইনস্ট্যান্টলি। পাহাড়তলির নেটওয়ার্ক কয়েক ঘন্টার জন্য অফ করে দাও। ওকে, ইয়োর রিকোয়েস্ট ইজ প্রসেসিং। তারপর 5 মিনিট পর ইয়োর রিকোয়েস্ট ইজ সাকসেসফুলি ডান। তারপর জেসির প্রোগ্রাম অফ করে দেই। পাহাড়তলি থেকে কিছুটা দক্ষিণ দিকে চলে আসি। একটা ড্রোন চালিয়ে দেই জঙ্গলের ওপর দিয়ে, যার কারণে ল্যাপটপে বসে 2 আস্তানার সব ছবি দেখে নেই। এখন বলতে পারেন পাহাড়তলির নেটওয়ার্ক জ্যাম করে দিলে আমরা কিভাবে ল্যাপটপ আর ড্রোন চালাচ্ছি। আসলে জেসির মাধ্যমে স্যাটেলাইট থেকে নেটওয়ার্ক পায়। এটা আগে থেকেই কানেকশন দিয়ে রাখি, তাই আমাদের নেটওয়ার্ক পেতে কোনো সমস্যা হচ্ছে না। যাই হোক, কিছুক্ষণের ভিতরে জঙ্গলের চিপাচাপি দিয়ে একটা আস্তানার সামনে আসি। একটা ট্রাকের মাঝে অবৈধ মালামাল ভরছে কিছু লোক। একটা গাড়ি থেকে ওরা চমকে যায়, কারণ এসব আস্তানা সম্পর্কে কেউ জানে না আমরা কিভাবে এখানে আসলাম। কিছু না বলে সবগুলো আমাদের দিকে পিস্তল তাক করে। এদের একজন বলল, কিরে তোরা কারা, এখানে কি করিস? তোদের তো হেব্বি সাহস, মরণের রাজ্যে প্রবেশ করে ফেলেছিস। ওটা তোদের ডেড কিংডম, কিছুক্ষণের ভিতর দেখবি সব শেষ। অনেক অবাক হলাম, জীবনের প্রথম তোমাদের দেখলাম পিস্তলের সামনে দাঁড়িয়ে হাসছিস। বেশি অবাক হলাম তোদের মতো বাচ্চা ছেলেদের দেখে। এখানে তোদের কি উদ্দেশ্যে আসা বল, না হলে এক্ষুনি খুলি উড়িয়ে দিব। রিল্যাক্স দাদা, পিস্তলের খেলা সেই জন্ম থেকে খেলে আসছে, এসব আর ভালো লাগে না, এখন শুধু আগুন দিয়ে খেলি। ওদের একটা বলল, তোরা বেশি কথা বলছিস, দাঁড়া এক্ষুনি তোদের শেষ করে। বলার আগেই বললাম, আরে আগে একটু উপরের দিকে তাকা, তাহলেই সব বোঝা যাবে আমরা কে। সবগুলো উত্তরের দিকে তাকিয়ে দেখে মাথার ওপর কয়েকটি ড্রোন করছে, সাথে মাইন লাগানো। নিচে পড়লেই ব্লাস্ট হয়ে যাবে। ওরা আরও অবাক হয় যখন আস্তানার উপরের দিকে তাকায়। বড় একটা মাইন নিয়ে ড্রোনটার উপরে উঠেছে, একটাও কথা বলছে না। কিরে হা হয়ে গেলি কেন? শুধু একটা নিচে পড়লে সবগুলোর খেলি এখানেই খতম। সবগুলো ভয় পেয়ে গেল। সুন্দরভাবে বলছি, সবাই অস্ত্রগুলা ফেলে সুন্দর করে এক পাশে এসে দাঁড়া, না হলে এক কথা শুনে সবগুলা অস্ত্র ফেলে এক পাশে এসে দাঁড়ায়। তারপর ড্রোন থেকে মাইনগুলা ছেড়ে দেয় সাব্বির। সাথে সাথে এই আস্তানাটা ব্লাস্ট হয়ে যায়। ওদের একটা বলল, ভাই আপনারা কারা, আমাদের বসের সাথে কেন শত্রুতা করছেন? তোর বসের ধ্বংস হবে, ধ্বংস। তখনই ওদের একটা কোথায় জানি ফোন দেয়। সাব্বির দেখে বলল, লাভ নেই রে বোকার দল, পুরো পাহাড়তলের নেটওয়ার্ক জ্যাম করে দিছি। ভাই আসলে আপনারা কারা? তোরা আসলেই বোকাচোদা, এখনো আমাদের দেখে বুঝতে পারিস নাই আমরা কতটা ভয়ঙ্কর। যাই হোক বাই, তোদের ওপর আস্তানাগুলোকে ধ্বংস করে আসি, আর তার আগে তোরা এখানে অজ্ঞান হয়ে পড়ে থাক।
বলতেই সাব্বির একটা স্প্রে ছেড়ে দেয়, সাথে সবগুলা অজ্ঞান হয়ে যায়। তারপর আমরা গাড়িতে উঠে চলে যাই। একের পর এক ওর আস্তানায় ধ্বংস চালাচ্ছি। আর এদিকে ইয়াসিন কলেজের সময় হওয়ায় আমাদের ফোন দেয়, বাট কারো নাম্বারে ফোন যাচ্ছে না। ও মনে মনে টেনশন করতে লাগলো, ওদের কিছু হয়ে গেল না তো আবার। ও ভাবলো আমরা সাব্বিরের বাসায়, তাই ও সাব্বিরের বাসার দিকে রওনা দেয়। হঠাৎ একটা গাড়ি এসে ওর সামনে থামে। কিছু না বলেই ইয়াসিনকে জোর করে গাড়িতে উঠিয়ে নেয়, ইয়াসিনকে অজ্ঞান করে ফেলে। প্রায় আধা ঘন্টা পর ইয়াসিনের জ্ঞান ফিরে। ও তাকিয়ে দেখে চারপাশ ঘুরঘুরে অন্ধকার। চারপাশে চোখ বুঝিয়ে মনে মনে ভাবলো, কোনো পরিত্যক্ত গোডাউন হবে, নিশ্চয়ই কেউ কিডন্যাপ করে এখানে এনেছে। এসব ভাবার মাঝে ঘরটাতে আলো জ্বলে ওঠে। 3টা লোক ঘরে প্রবেশ করছে। দুটোকে ইয়াসিন ভালো করে চেনে, কিন্তু একজন তার কাছে অচেনা মনে হচ্ছে। কে হতে পারে? ড্রাগন কিং, নয়তো আবার 3টা লোক চেয়ার টেনে বসে পড়ে। এমডি সিয়াম বলে উঠল, বস, এই ছেলেটা, ওর সাথে আরও 3টা আছে। ওকে সেদিন ধরে এনেছিলাম, তখন 3টা ছেলে এসে আমাদের মেরেছিল। ইয়াসিনের আর বুঝতে বাকি নেই, ওই ড্রাগন কিং দেখতে পুরোই ভিলেন। কালো কুচকুচে চামড়া, গালের মধ্যে কাটা দাগ, চোখ দুটো আগুনের মতো লাল, মনে হয় যেন আস্ত একটা যন্ত্র। খুবই অবাক হলাম, এই 20 বছরের রাজত্বকালে কত স্পেশাল ফোর্স আমার পিছনে লেগেছে, তবু আমার কোনো সন্ধান পাইনি। আর তোদের মতো ছোট ছেলেরা আমার আসল রাজ্য থেকে টাকা গায়েব করে ফেলছিস। টাকার গোপন আস্তানাগুলোর সন্ধান কেউ জানে না, আর তোরা এগুলো ধ্বংস করে দিয়েছিস। দেখে তো মনে হয় পড়াশোনা করিস। কেন হুদাই এসব ঝামেলায় জড়াতে এলি? ভেবেছিস কিছু টাকা পয়সা আর কয়েকটা আস্তানা ঘুরিয়ে দিয়ে ড্রাগনকে ধ্বংস করে দিবি? ড্রাগন একটা ব্র্যান্ড। এই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অপরাধ জগতের একটাই বাঘ, আর সেই বাঘের সঙ্গে পাঙ্গা নিয়েছিস। তোদের সব কয়টাকে তো আমি নিজের হাতেই মারবো। নিজের হাতে মারবি? শুধু ওয়েট কর, মাত্র একদিন তোর সব শেষ হয়ে যাবে। ড্রাগন কিং রাগে ইয়াসিনের মুখে ঘুষি মারে, ছিটকে গিয়ে কিছুটা দূরে গিয়ে পড়ে। তোর বাচ্চা, তুই ড্রাগন কিং এর সামনে হাসি মারিস? মনে হয় সাইকো হয়ে গেছিস। না হলে মৃত্যুর দরজার সামনে দাঁড়িয়েও হাসিস? ভাই, ওকে এখানেই মেরে ফেলি। সেদিনও এভাবে হাসছিল, পরে ছেলেগুলো এসে আমাদেরই মেরে দেয়। এই বেটা চুপ কর। বাইরে আমার কয়েক শত পোলাপাইন স্নাইপার, মেশিন গান, আর্মস নিয়ে দাঁড়িয়ে আছে। কেউ আসলেই জাঁকিয়ে পড়বে, আর তুই এসব নিয়ে পড়ে আছিস। তোর কয়েক শত পোষা কুত্তা মিলে আমার টিমের কারো কিছু করতে পারবে না। ইয়াসিনের হাসি দেখে ড্রাগনের শরীরে আগুন জ্বলতে থাকে। জোরে চিৎকার মেরে বলতে থাকে, এই কে আছিস? চাইনিজ কুড়ালটা নিয়ে আয়। ওকে আর বাঁচিয়ে রাখবো না, নিজের হাতে ওকে কুপিয়ে কুপিয়ে মারবো। আমাকে ওর খেলার পুতুল মনে হচ্ছে। তখন একটা কোড়াল নিয়ে আসলো। ইয়াসিনের ভয় হতে লাগলো। মনে মনে ভাবলো, আমরা এখনো কেন আসি না। ও ভাবতে থাকে, আমরা মনে হয় আর আসবো না। ড্রাগন কোড়ালটা হাতে নিল। ইয়াসিন ভয়ে আপনা আপনি চোখ বন্ধ করে নেয়, মনে মনে পরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সেই না ড্রাগন ইয়াসিনকে কোপ দিতে যাবে, তখনই একজন এসে বলল, বস, চট্টগ্রাম থেকে ফোন এসেছে। শালা, এমন সময় কে ফোন দিল? ফোনটা রিসিভ করে ড্রাগন একটা জোরে চিৎকার দিয়ে বলে, না, এ হতে পারে না। আমার পরিশ্রমে করা আস্তানাগুলো ধ্বংস হতে পারে না। তখন সিয়াম বলল, বস, কি হয়েছে? রাখ তোর বস, তাড়াতাড়ি হেলিকপ্টার রেডি কর, এখনই চট্টগ্রামে রওনা দিব। এদিকে আমরা চট্টগ্রামে ওর সবগুলো আস্তানা ধ্বংস করে ফেলেছি। শুধু এখন রোমা লেহেঙ্গার গহীন বনে থাকা ওর সেই রাজ্যটা, মানে যেটা থেকে টাকা হ্যাক করেছিলাম, এটা ধ্বংসের বাকি। ওটা ওর সামনেই ধ্বংস করব। এতক্ষণে মনে হয় রওনা দিয়ে ফেলেছি। আর একটু দেরি করে ফোন দিলে বেচারা ইয়াসিন হয়তো ওপরে চলে যেত। আসলে ইয়াসিনকে দিয়েই এই প্ল্যানটা হয়েছে। আমরা আগেই জানতাম ড্রাগন আমাদের ধরতে অবশ্যই ঢাকা যাবে, আর এই সুযোগে আমরা চট্টগ্রামে ওর আস্তানাগুলো ধ্বংস করব। কেননা ও থাকলে অভিযান চালানো আমাদের জন্য সহজ হতো না, কারণ ড্রাগনের বিরাট একটা গ্যাং আছে। এতগুলোর সাথে আমরা পেরে উঠবো না, তার জন্য ইয়াসিনকে নিয়ে আসেনি। এরা আমাদের কাউকে না পেরে বোঝা যাবে চট্টগ্রাম চলে এসেছে, তাই বোঝার আগে যেন আস্তানাগুলো ধ্বংস করতে পারি। এই জন্য ইয়াসিনকে ঢাকায় রেখে আসি। আর ওকে ড্রাগন গ্যাংয়ের যে কিডন্যাপ করেছে
এটা ভালো করেই সাব্বির ল্যাপটপে দেখতে পায়, কারণ ইয়াসিনের সাথে লোকেশন ট্র্যাকার আছে। তাই যখনই ড্রাগন কিং ইয়াসিনকে মারতে যাবে তখনই তাড়াতাড়ি ওদের একটা লোকের দ্বারা ফোন দেয়। আর এটা খুব ভালো করে জানতাম ফোন পেয়ে পাগলের মতো ছুটে আসবে। এখন একটা কাজ বাকি, আর্মি ফোর্স লাগবে, তাই তাড়াতাড়ি মেজর সাহেবের কাছে ফোন দিলাম। উনি বললেন কিছুক্ষণের ভেতরে আমাদের ঠিকানায় মানে রোমা লেহেঙ্গার জঙ্গলে চট্টগ্রাম থেকে স্পেশাল আরএবি এর ফোর্স চলে আসবে। এদিকে আস্তে আস্তে বিকাল ঘনিয়ে আসে। আমরা তিনজনও রোমা লেহেঙ্গায় গিয়ে পৌঁছাই। গিয়ে দেখি জঙ্গলের শুরুতে একটা র্যাবের গাড়ি দাঁড়ানো, মাত্র 20 থেকে 25 জনের মতো হবে। ওটা দেখে মেজরের প্রতি রাগ হলো। এই 20 জন দিয়ে কি ড্রাগনের সাথে পেরে উঠবে? যাই হোক, কি কত আছে, এত ভয়ের দরকার নেই। তারপর আমরা জঙ্গলের ভিতর দিয়ে চলতে থাকি। আমাদের পিছনে র্যাবের গাড়ি আসে। কিছুক্ষণ পরে জঙ্গলের মধ্যে এখানে চলে আসি, যেখান থেকে ড্রাগনের রাজ্য শুরু। আমরা প্রবেশ করতে সামনে এসে কিছু লোক পিস্তল নিয়ে দাঁড়ায়। আমাদের কিছু করতে হয়নি, গাড়ি থেকে র্যাবের স্পেশাল ফোর্স বের হয়ে ওদের সাথে খতম করে দেয়। এভাবে বিভিন্ন বাধা বিপত্তি পেরিয়ে ড্রাগনের সেই আসল রাজ্যের সামনে আসি। আগে থেকে যেহেতু সব জানা ছিল, তাই সহজে আসার পথে বিপদ সংকেতগুলো শেষ করতে সক্ষম হই। এভাবে পাই ওর আস্তানার সামনে চলে আসে। তখন হঠাৎ কিসের আওয়াজ শুনতে পাই, মনে হচ্ছে গাড়ির ইঞ্জিনের আওয়াজ। কিছুক্ষণের ভেতর 10-12টা গাড়ি এসে থামলো আমাদের পেছনে। গাড়ি 3টা থেকে লোক বেরিয়ে এলো। 2টা ভালো করে চিনি, কিন্তু অপর একজনকে দেখে চমকে যায়। তার মানে ড্রাগন কিং চলে এসেছে। আর বাকি গাড়িগুলা গুন্ডা টাইপের লোক বের হলো। প্রায় 70 থেকে 80 জন লোক হাতে গান নামলো। তাহলে কি ড্রাগন কিং এটাই? এসব ভাবনার মাঝে ড্রাগন বলে উঠল, সে ছোট থেকে অপরাধ জগতে রাজত্ব করে আসছি। শহরের অলিগলি ছোট বড় মাস্তান থেকে শুরু করে এমপি মন্ত্রী পর্যন্ত নামটা শুনলে ভয় কেঁপে ওঠে। ড্রাগন কিং, আর সেই ভয়ঙ্কর রাক্ষসটার সাথে তোরা পাঙ্গা নিতে আসছিস? খুব অবাক হলাম তোদের দেখে। কে বলেছিল তোদের এসব জড়াতে? সামান্য কয়েকটা আর্মি আর র্যাবের ফোর্স দিয়ে ড্রাগন কিংকে ধরতে এসেছিস? তোদের এখনও খেলাধুলার বয়স। আমার মাথায় ঢুকছে না কে তোদের এই বুদ্ধি মাথায় দিল। পৃথিবীটা ভালো করে জানার আগেই তোদের বিদায় নিতে হবে। আফসোস লাগছে তোদের জন্য। হাসালি, অশুভ শক্তি ধ্বংসের জন্য কারো কথায় চলতে হয় না। নিজের বিবেকটাকে জাগিয়ে দিলেই বিদ্রোহী সত্তা জেগে ওঠে। তো রাস্তানা সব ধ্বংস করে ফেলেছি, এখন শুধু এটাই বাকি। এটা ধ্বংস করে দিলে তুই আজীবনের জন্য শেষ হয়ে যাবে। বাট দুঃখ লাগছে তোর জন্য, তোর সামনেই তোর পতন হবে। বয়সে অনেক ছোট তোরা, বলতে হবে অনেক সাহস আছে তোদের। ভয় করে না? একবার যদি ইশারা করি তোর সব কটাকে মুহূর্তেই পুঁতে ফেলবে। ও তাই নাকি? তাহলে চল লেগে পড়ি। তোরা তো আমার রাগের মাথায় তুলে ফেলেছিস, একটা কেউ জীবিত রাখবো না। বলেই ওর পোষা গন্ডাগুলোকে রেডি হওয়ার আদেশ দেই। ওদের রেডি হতে দেখে র্যাবের ফোর্সটা বিনা বাক্যে সারেন্ডার করে ফেলে। ওরা ভাবে আমরা এই কজন এতগুলোর মোকাবেলা কিভাবে করব। সবগুলা গিয়ে একপাশে দাঁড়িয়ে যায়। আমরা এসব দেখে অবাক হয়ে যাই। র্যাব ফোর্স ভয়ে আত্মসমর্পণ করে নিল। ভাবতে অবাক লাগলো। ড্রাগন কিং জোরে জোরে হাসতে লাগে আর বলল, তোদের র্যাবের ফোর্সের অবস্থা দেখ। আমরা কিছু বললাম না। গাড়িতে মানে কিকোর ভিতরে উঠে গেলাম। এখন কিকোই একমাত্র আমাদের হাতিয়ার। ড্রাগন কিং ভাবছে আমরা পালিয়ে যাব, তাই কয়েকজনকে ইশারা দেয় আমাদের ধরে আনতে। 5-6টার মতো আমাদের দিকে আসে। কিকোর স্পিড বাড়িয়ে দিলাম। জোরে গিয়ে 5-6টাকে ধাক্কা দিলাম। এক একটা এক এক দিকে ছিটকে পড়েছে। বাকিগুলো এসব দেখে পিস্তল নিয়ে আসে। তাড়াতাড়ি সাপির কিকোর গ্লাস চেন করে দিল, বুলেট প্রুফ কনভার্ট করে দিল। আমি ডাইভ করছি আর আলিফকে বললাম তাড়াতাড়ি মেজরের সাথে যোগাযোগ করতে, জরুরি আর্মি ফোর্স পাঠাতে, কেননা কিকোর গ্লাসে বেশি গুলি লাগলেই ফেটে যাবে। ফুল স্পিডে চালাচ্ছি। যেটা সামনে পড়ছে ছিটকে দূরে গিয়ে পড়ছে। হোশ নেই কোথায় নিয়ে চালাচ্ছি, তবে শুধু গুলির শব্দ পাচ্ছি আর কিকোর সামনে মানুষের ধাক্কা লাগার শব্দ পাচ্ছি। কতক্ষণের ভেতর 20 থেকে 30টার মতো উপরে পাঠিয়ে দিয়েছি। ড্রাগন কিং শুধু তাকিয়ে দেখছে, মনে মনে ভয় পেতে লাগে। তখনই হঠাৎ করে দেখি জনি ইয়াসিনের বুকে পিস্তল ধরে ড্রাগনের সামনে নিয়ে আসে। ইয়াসিনকে দেখে আতকে উঠি সবাই আর বলতে থাকে, যদি ইয়াসিনকে বাঁচাতে চাস গাড়ি থামিয়ে নেমে পড়, না হলে তোদের প্রাণের বন্ধু আর বেঁচে থাকবে না।
তাড়াতাড়ি কিকুকে স্টপ করে দেই। ড্রাগন জনিকে বলল, সাব্বাস, এই না হয় বাঘের বাচ্চা। এই শালা কুত্তার বাচ্চারা সবগুলা গাড়ি থেকে নাম, না হলে একে এখানেই শেষ করে দিব। তিনজনই গাড়ি থেকে নেমে পড়ি। আমাদের নামতে দেখে ইয়াসিন বলল, প্লিজ তোরা কেউ স্যারেন্ডার করিস না। না রে দোস্ত, আমরা এত স্বার্থপর নেই, আমাদের জন্য তোর প্রাণটা চলে যাক। প্লিজ, আমি মারা গেলে কিছু হবে না, তবুও তোরা এদের কাছে মাথা নত করিস না। নিজেদের বাঁচানোর জন্য তোর প্রাণটা দিতে পারি না দোস্ত, মরার দরকার হলে সবাই একসাথে মরবো। আমাদের কাণ্ড দেখে তো সবগুলো অবাক। এই শালা, তোর ভয় লাগে না? নিজের প্রাণটার মায়াও করিস না? ইয়াসিন কিছু না বলে হাত উপরে তুলে বসে পড়ে, তারপর বলতে লাগে, প্লিজ তোরা সবাই গাড়িতে উঠে পড়। আমি জানি আমাকে মেরে দিলেও ও তোদের ছাড়বে না। তোরা ওর সামনে স্যালেন্ডার করিস না। আমি মরার জন্য প্রস্তুত, তোরা ওর সাথে লড়াই চালিয়ে যা প্লিজ। তখন রাগে ড্রাগন কিং বলতে থাকে, তোর বাচ্চা, তোর মরার শখ না? দাঁড়া, আগে তোকেই শেষ করি। বলেই জনির হাত থেকে পিস্তলটা নিয়ে লোড দিয়ে দেয়। ইয়াসিনের কপাল বরাবর পিস্তলটা আনতেই একটা বুলেট এসে ড্রাগনের হাতে লাগে, সাথে সাথে পিস্তলটা পড়ে যায়। আরেকটা এসে জনের পায়ে, আরেকটা এসে এমপি সিয়ামের কপাল বরাবর লাগে। তিনটা মাটিতে ধপাস করে পড়ে যায়। কোথা থেকে গুলি ছোড়া হলো সেদিকে তাকাতেই অবাক। স্পেশাল আর এবি ফোর্সরা সবাই হাতে বন্দুক নিয়ে যার যার পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে। আচমকা এমন হওয়াতে ড্রাগন সহ সবাই ভয় পেয়ে যায়। জনি ভাই বলে চিৎকার দিয়ে ওঠে। ইয়াসিন তাড়াতাড়ি দৌড় দিয়ে আমাদের কাছে চলে আসে। চারজনে গাড়িতে উঠে গেলাম। র্যাবের লোকজন সবাই বুলেট প্রুফ জ্যাকেট আর হেলমেট মাথায় নিয়ে ওদের উদ্দেশ্যে গুলি ছুটতে থাকে। ড্রাগনও ওর গুন্ডাদের ইশারা দেয় আমাদের মারতে। এভাবে দুই পক্ষ তুমুল গোলাগুলিতে জড়িয়ে পড়ি। ড্রাগনের লোকজন কিছুক্ষণের ভেতর সবগুলো মাটিতে লুটিয়ে পড়েছে, আর একটাও বেঁচে নেই। র্যাবের ফোর্সদের বুলেট প্রুফ জ্যাকেট আর হেলমেট থাকার কারণে কিছুই হয়নি। এখন শুধু জনি আর ড্রাগন বেঁচে আছে। ওর সামনে যাই, গাড়ি থেকে বের হয়ে ওর সামনে গিয়ে দাঁড়াই। কে রে, বলেছিলাম না তোর সামনে ফেস টু ফেস খেলা হবে? তুই নিচের চোখে তোর ধ্বংস দেখবি। তোর বাকি রাজ্যগুলো একে একে ধ্বংস করছি, এখন শুধু এটাই বাকি, তোর সামনে এটা ধ্বংস করব। বলে সাব্বির মাইল লাগানো ড্রোনগুলো ওর আস্তানার সামনে নিয়ে চালাতে থাকে। একে একে 4টা ড্রোন মাইনগুলো নিয়ে উড়াল দিল। ওর আস্তানার ওপর থেকে নিচে মাইনগুলো ছেড়ে দিলাম। সাথে সাথে ড্রাগনের রাজ্যটা দাও দাও করে আগুন জ্বলে উঠল। ড্রাগন কিং জোরে চিৎকার দিয়ে বলে উঠল, না, এ হতে পারে না। আমার হাতে গড়া সাম্রাজ্য এভাবে ধ্বংস হতে পারে না। তোর আমাকে ধ্বংস করে দিলেও এই দেশ থেকে অপরাধ কমাতে পারবি না। আমি না থাকলেও আমার লোকজন সারা দেশে ভাইরাসের মতো ছড়িয়ে যাবে, দেশটাকে ধ্বংস দিকে নিয়ে যাবে। অপরাধ জগতের বাদশা ড্রাগন কিং আমি। ওর কথা শুনে রাগ উঠে গেল। জোরে একটা লাথি মেরে দিলাম ওর বুকের মাঝে। আলিফ, ডিজেলের বোতলটা নিয়ে আয় তো, ওকে এখানেই পরিয়ে মারবো। তারপর ড্রাগন আর জনের শরীরে ডিজেল দিয়ে ভিজিয়ে দেই। যেই না লাইট দিয়ে আগুন দিতে যাব, তখনই র্যাবের একজন স্পেশাল বলল, রাগ থামাও, ওকে সারা দেশের মানুষরা দেখবে কিভাবে মারা হয়। সবার সামনে সরাসরি দেখানো হবে ওকে কিভাবে মারা হয়। এইভাবে মারা দরকার নেই। আমি মেজর সাহেবকে বলছি, তিনি চট্টগ্রামে আসবেন, এসে ওকে নিয়ে যাবে। ওনার কথা শুনে থেমে যায়। তারপর নিয়ে এসে আমাদের চারজনকে জড়িয়ে ধরে বলতে থাকে, তোমরা আমাদের মাফ করে দিও। আমাদের উচিত ছিল তোমাদের সাথে প্রথমে সঙ্গ দেওয়া। খুব লজ্জা লাগছে নিজের কাছে। কিন্তু আপনাদের এই আচরণটা আমার কাছে ভালো লাগেনি। আপনার সব সময় দেশের জন্য নিজেদের জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হয়, আর আপনারা সাধারণত সংখ্যাগরিষ্ঠ এনিমি দেখে ভয় পেয়ে যান। তখন এই র্যাবের স্পেশালিস্ট কান্না করতে করতে বলল, দেশের জন্য প্রাণ দিতে নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হয়, জানি। আজ জানো, বাড়ি থেকে ফোন দিয়ে বলছে আমার স্ত্রীর ঘরে ফুটফুটে একটা ছেলে সন্তান হয়েছে। আমার স্ত্রী অনেক আশা নিয়ে বলেছিল ছুটি নিয়ে বাড়ি যেতে, তাও আজকের মিশনের কারণে ছুটি পায়নি। মনের ভেতর এক অজানা ভয় কাজ করতে থাকে। চোখের সামনে আমার নবজাতক শিশুটার মুখটা ভেসে উঠছে। হাত থেকে বন্দুকটা আপনা আপনি নিচে পড়ে যায়, তাই আত্মসমর্পণ করে ফেলি। কিন্তু তোমাদের কাছে দেখে নিজের কাছেই ঘৃণা হতে থাকে। দেশের জন্য নিজেদের প্রাণ দিতেও রাজি হয়ে যাও। বন্ধুকে বাঁচাতে নিজেদের প্রাণটাকেও পেলিয়ে দিতে চাও। খুব অবাক হলাম তোমাদের কর্মগুলো দেখে। তোমাদের জীবন শুরু হওয়ার আগেই যদি দেশের জন্য মরতে প্রস্তুত থাকো, আমরা কেন পারি না? আমাদের জীবনের অর্ধাংশ বছর চলে গেছে,
তৎক্ষণাৎ নিজের বিবেকটা জেগে ওঠে। অনিচ্ছা সত্ত্বেও বন্দুকটা হাতে নিয়ে নিলাম। দেশের জন্য মরলেও শান্তি লাগবে। প্লিজ আমাদের মাফ করে দিও। ওনার কথা শুনে আমাদের সবার চোখে পানি চলে আসে। সত্যিই তো, যারা দেশের নিরাপত্তার ব্যবস্থায় নিযুক্ত তাদের সবসময় নিজের মরণটা হাতে নিয়ে থাকতে হয়। পরিবারের মায়াও তাদের আটকাতে পারে না। নিজের আত্মাটা দিয়েও দেশের অস্তিত্ব তাদের রক্ষা করতে হয়। সেলর জানাই এসব মায়ের সন্তানগুলোকে। ওদের জন্যই আমরা নিরাপদে বেঁচে থাকতে পারি। আরে কি বলছেন? আপনারা না থাকলে হয়তো আজ আমাদের মরতে হতো। আপনাদের অবদান কোনোদিনও শোধ করা যাবে না। সবাই আমাদের এসে জড়িয়ে ধরে, সবারই চোখে পানি। হয়তো তাদের সবারই একটা পরিবার আছে। পরিবারের মায়া থাকা সত্ত্বেও তারা জীবনটা হাতে নিয়ে লড়াইয়ের মাঠে নামে। সব কিছু শেষ করে ওনাদের বিদায় দিয়ে বাড়ির দিকে রওনা দিই। খুব খোঁজমেজাজে বাড়ি ফিরছি, সবার চোখে বিজয়ের আনন্দ। আসার সময় আমাদের নাম্বারটাও র্যাবের স্পেশালের কাছে দিয়ে আসি। হয়তোবা আবার কোনো দিন একসাথে মিলিত হতে পারি, কোনো এক ভোর সকালে বা কোনো এক অন্ধকার রজনীতে, ড্রাগনের মতো আরও রাগবওয়ালদের ধরতে। তারপর আর কি, বাসায় আসার সাথে সাথে ম্যাম আমার উপর অনেক রেগে যায়। তারপর তার বাসায় গিয়ে বলে দেয় আমার কথা, যে এখনই সে আমাকে বিয়ে করবে। তারপর সকল চড়াই উত্তর পার করে আমাদের বিয়েটা হয়ে গেল। আর আজকে আছি বাসর ঘরে। তো বাসর ঘরে যেতেই ম্যাডাম আমার উপরে হামলে পড়লো। বাকিটা না হয় ইতিহাসে থাক। ভুলগুলো ক্ষমার নজরে দেখবেন। আর হ্যাঁ, গল্পটা পড়ার অনুভূতি আপনাদের কাছে কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।